ওকে, আমরা লাইভে চলে এসেছি। আজকের লাইভ সেশনটি মূলত হল্ট প্রাইজের IIUC 2024 নিয়ে। আমরা আশা করছি আমরা সবাই আজকে এই লাইভ সেশনে যুক্ত হবে এবং আমরা কিছুক্ষণ সময় একটু অপেক্ষা করছি সবার জয়েনের জন্য, দেন আমরা শুরু করে দিব। কি বলেন ভাইয়া? আমরা 1 মিনিট পরেই লাইভটির অফিসিয়াল যে কার্যক্রম সেটা শুরু করে দিচ্ছি। কয়েকটা মিনিট। হ্যাঁ, শুরু করে দিচ্ছি আমরা, ঠিক আছে? আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে আপনাকে? ওকে, ফাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আমি নিয়াজ মোর্শেদ খান, ডেপুটি ডিরেক্টর এট হল্ট প্রাইজ। আজকের সেশনে হোস্ট আপনাদের সবাইকে হল্ট প্রাইজ এট ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং এর আয়োজিত আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। যে কোনো কাজ করতে গেলেই সমস্যা আসবে, যা খুবই একটি সাধারণ ব্যাপার, কিন্তু প্রতিটি সমস্যায় সমাধান সম্ভব। কিভাবে প্রতিটি ধাপ সম্পূর্ণ করবেন তা নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা পাবেন আজকের সেশনে। তাই আর দেরি না করেই আমরা মূল পর্বে চলে যাই। আজকের সেশনের টপিক হলো হাউ টু কনভার্ট প্রবলেম ইনটু আ বিজনেস আইডিয়া। আজকের সেশনে আমাদের সাথে আছেন মিস্টার খন্দকার মোহাম্মদ জামান হুসাইন, ডেপুটি জেনারেল ম্যানেজার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট এট TUV SUD বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগতম আজকে আমাদের সেশনে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। ওকে স্যার, আপনাকে আমি আজকে সেশনের মূল পর্ব শুরু করার জন্য অনুরোধ করছি। ওভার টু ইউ স্যার। ধন্যবাদ নিয়াজ মোর্শেদ খান। আমি ধন্যবাদ জানাচ্ছি হল্ট প্রাইজকে এবং IIUC কে, আপনারা যারা আয়োজন করেছেন। আজকে খুব চমৎকার একটি বিষয়, সেটা হচ্ছে হাউ টু কনভার্ট প্রবলেম ইনটু বিজনেস আইডিয়া। সো নিয়াজ, আমরা কতক্ষণ সময় পাবো আলোচনা করার জন্য? আপনি যতক্ষণে আপনি করতে পারেন সমস্যা নেই, তবে আমরা একটা টেন্টেটিভ টাইম রেখেছি, সেটা হচ্ছে অ্যারাউন্ড 1 আওয়ার। তো সেখানে আমরা চেষ্টা করব সবকিছু যে স্পিচটা রয়েছে সেটা শেষ কভার করার, অথবা আমাদের যে অডিয়েন্স কিছু প্রশ্ন আমরা কালেক্ট করব, যেন তারা আপনাকে প্রশ্ন করে আপনার থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারে। এন্ড দ্যাটস ইট। ধন্যবাদ নিয়াজ মোর্শেদ খান। আজকে খুব চমৎকার একটি বিষয়, সেটা হচ্ছে যে বিজনেস প্রবলেম কনভার্সন অ্যান্ড দ্য আইডিয়া। So the most interesting thing is that, which is very much a regular topic for me, as because I am serving in the field of business development. Now we'll have to discuss today the beginning of the business. That is, let's assume we, the people who are joining here, we do not know about business. Business, that is the second point. The first point, that is the idea generation and how this idea will come. Is there any books that you can read, or is there anything that you can get the ideas? I believe there is no books
in this world that you can find and you can search your ideas. So what we need to do, we need to create the ideas. How? You know, that is the problems, opportunities, challenges. There are a lot of things in this world and surrounding us যেখানে থেকে আমরা আমাদের আইডিয়াগুলো জেনারেট হয়। আমরা অনেক সময় দেখি যে বা শুনেছি যারা কবি ছিলেন, যারা লেখক ছিলেন, তারা কোনো একটা সার্টেন প্লেসে যেতেন, নীরব একটা তাদের একটা এনভায়রনমেন্ট হয়তো লাগতো, যেখান থেকে তারা তাদের কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন, গল্প লিখতেন। সো দে নিডস অ্যান এনভায়রনমেন্ট। এখন আমরা যারা ভাবছি আমরা আজকে কবিতা লিখবো না, আমরা উপন্যাস লিখবো না, আমরা কি করতে হবে? বিজনেসের আইডিয়া জেনারেট করতে হবে। এখন বিজনেসের আইডিয়া জেনারেট করতে হবে, দ্যাট মিনস ওয়েদার দেয়ার ইজ বিজনেস, দেন দেয়ার শুড হ্যাভ কি, যে বায়ার্স অ্যান্ড সেলার্স দুইটা পার্টি আছে। ফর এক্সাম্পল, ইফ আই বিকাম অ্যান এন্টারপ্রেনার, দেন আই উইল বি দ্য সেলার, অ্যান্ড মেবি নিয়াজ মোর্শেদ খান, হি কুড বি মাই বায়ার। সো ইন দ্যাট কেস আমাকে জানতে হবে যে নিয়াজ মোর্শেদের প্রয়োজনটা কি, নিয়াজ মোর্শেদের প্রয়োজনটা কি, এবং উনি এই প্রয়োজন মেটানোর জন্য উনি কোথায় কি থেকে কিভাবে ওনার এই প্রয়োজনগুলো উনি মেটাচ্ছেন। প্রয়োজনগুলো কি এখনকার প্রয়োজন মেটাচ্ছেন নাকি পরবর্তী দিনের জন্য মেটাচ্ছেন, বা এখন কোনো অ্যাডভান্স কোনো প্রিপারেশন নিচ্ছে কিনা। সো আমরা যদি আলটিমেট অবজেক্টিভ হচ্ছে আমাদের বিজনেস আইডিয়া জেনারেশন কনভার্ট করতে হবে। We are in the middle age. That means we need some idea for business. So বিজনেসের আগের যে অংশটা সেটা হচ্ছে আমাদেরকে প্রবলেমকে আইডেন্টিফাই করা, যেটা কোনো এক সময় হয়তো আপনার আইনস্টাইন বলেছিলেন যে প্রবলেম এবং হচ্ছে আইডিয়ার জন্য যদি বলা হয় তাহলে দেখা যাবে যে উনি 59 and 1 out of 60 উনি এইভাবে চিন্তা করবেন। So that means first we need to identify the problem. এখন এই প্রবলেমটা কার? আমার প্রবলেম নাকি নিয়াজ ভাইয়ের প্রবলেম নাকি আজকে আমরা যারা শুনছি তাদের প্রবলেম? হ্যাঁ, আমার প্রবলেম থাকতে পারে। I can solve my problem, then it is solution done for me. So there is no transaction. So there is no business. And if my problem and the problem of Niyaz Morshed is same, then I can use it and I can also convey the same thing to Niyaz. Then that means there is two person, those who can buy the solution of that problem. তাহলে কি দেখা যাচ্ছে, আমাকে জানতে হবে যে আমার যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলোর যে সমাধান আমি বের করছি, এই প্রবলেমটা কি শুধুই আমার নাকি আরো 100 জন, 500 জন, 50 জন লোকের এই প্রবলেমের আছে। দ্যাট মিনস আমরা বলতে চাচ্ছি যে প্রবলেম যখন আমি আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করার আগে আমাকে বুঝতে হবে যে এই প্রবলেমের ব্যাপ্তিটা কতটুকু, এই সমস্যার ব্যাপ্তিটা কতটুকু। কারণ আমি যখন একটি বিজনেস নিয়ে ভাববো, বারবারই আমি বলছি যে বিজনেস there should have some transactions, so in terms of monetary or other way হতে পারে। তো in that case আমাকে ভাবতে হবে যে এই প্রবলেমের ব্যাপ্তিটা কতটুকু, if it is within my society or in the country or in the world। আচ্ছা, আমি ধরেই নিলাম যে আমি একটি প্রবলেমকে খুঁজে পেলাম। খুঁজে পেলাম কোথায়? আমি যে কোনো একটি প্রবলেমকে খুঁজে পেতে পারি আমার ইউনিভার্সিটিতে, আমার সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে, অথবা সারা পৃথিবীর যে কোনো একটা প্রবলেমকে আমি খুঁজে পেলাম। Then I want to make it or transform it or to solve it or to find out the better options for the people. Then আমি কি চাচ্ছি? যে আমি এটাকে একটু বিজনেসে কনভার্ট করতে চাচ্ছি। বিজনেসে কনভার্ট করব। এখন বিজনেসে কনভার্ট করতে যে চাইবো, কে চাচ্ছে? আমি চাচ্ছি, নিয়াজ মোর্শেদ চাচ্ছে, অর এনি আদার পারসন? কে চাচ্ছে? ধরে নিলাম যে নিয়াজ মোর্শেদ খান চাচ্ছেন, উনি একটা আইডেন্টিফাই করেছেন একটা প্রবলেম, এই প্রবলেমটাকে উনি চাচ্ছেন যে আপনার সবার জন্য
এটা কতটা ভায়াবল হবে বিজনেসের জন্য সেটা উনি ভাবছেন। তো এখন এই ভাবনার ক্ষেত্রে যেহেতু আই এম থিঙ্কিং যে এটাকে আমি মাইন্ড সেট আপ করছি যে আমি বিজনেসে যাব, ইন দ্যাট কেস ফার্স্ট আই নিড টু অ্যাসেস মাই সেলফ, what I can do, what I cannot do, what are the weakness, strengths, my opportunities and the challenges I have. As because আজকে আমি ডিটারমিন করে নিয়েছি যে আমি বিজনেস করব। ফার্স্ট অফ অল, the most important first is the your mindset, our mindset. I have decided I want to go into business. So বিজনেসে আমি যখন যাব, বিজনেসটা কোত্থেকে দিবে? আমাকে প্রবলেম থেকে দিবে। প্রবলেম কোত্থেকে আমি নিব? আমি ধরে নিচ্ছি যেহেতু ইন টার্মস অফ মাই এজ আমি আমার সারাউন্ডিং, আমার সোসাইটি থেকে, আমার এলাকা থেকে আমি একটা প্রবলেমকে নিব। এই প্রবলেমকে আমি পিক করলাম, পিক করার পরে দেন আমি কি করব? আমি দেখব যে আমি যে প্রবলেমটাকে নিয়ে কাজ করব, সেই প্রবলেম নিয়ে কাজ করার মতো শক্তি, সামর্থ্য, যোগ্যতা আমার আছে কিনা। কারণ আমরা দেখেছি আমাদের দেশে প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রনায়ক থেকে শুরু করে এলাকার কমিশনার, আপনার হচ্ছে জেলা ডিস্ট্রিক্ট লেভেল থেকে, প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু আমরা কাজ করছি। কিন্তু আমি যে ইস্যুটাকে ধরলাম, যে প্রবলেমটাকে ফাইন্ড আউট করলাম, আমার সেই SWOT অ্যানালাইসিস করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি বলছি যে প্রথম হচ্ছে ডিটারমিনেশন। আমার ডিটারমাইন করলাম যে ইয়েস আই ওয়ান্ট টু ডু দিস থিংস। এখন আমি ডিটারমাইন কি করলাম যে আমার ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্ট যারা আছে তারা হয়তো অনেক সময় দুপুরের লাঞ্চের ব্যাপারে একটা প্রবলেম, আমি ছোট্ট একটা বিষয় এক্সাম্পল দিয়ে বললাম যে তাদের একটা খাবারের একটা প্রবলেম আছে, আপনি পেলেন। তাহলে আমি এই প্রবলেমটাকে সলভ করতে চাচ্ছি কাদের জন্য? আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট কতজন আছে? ফর এক্সাম্পল 5000 স্টুডেন্ট আছে। আচ্ছা, এই 5000 স্টুডেন্টের মধ্যে কতজন আপনার এই খাবারটা নিতে পারে? আমি পেয়ে গেলাম আমার 3000 এর মতো নিতে পারে। ওকে, ফাইন। এখন এই যে প্রবলেমটা নিয়ে যে আমি কাজ করব, ইজ দিস বিকামিং মাই, হোয়াট আই ক্যান সে, এটা কি আমার কোনো হবি হতে যাচ্ছে? If you think this is becoming my hobby, then in a certain period of time, একটা সময় যে হতে পারে যে আপনার এই যে ডিটারমিনেশনটুকু নাও থাকতে পারে। সো হোয়াট উই নিড টু চেক, আমি যেটা নিয়ে ডিসাইড করলাম যে আমার ডিটারমিনেশন বা আমি যেটা চাচ্ছি ওর সাথে আমার প্যাশন ইনভলভ কিনা। সো অল দিস থিংস অ্যাবাউট মাইন্ডসেট। সো আমি যখন পেশেন্ট থাকবে, আমি যখন ফুড নিয়ে ইন্টারেস্টেড থাকবো, আমি যখন পিপলের এই সিচুয়েশনটা নিয়ে ইন্টারেস্ট থাকবো, দেন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটা করব। ওকে, দেন ফার্স্ট অফ অল আমার SWOT অ্যানালাইসিস আমি করলাম। আমি খাবার সম্পর্কে আমি খুব ভালো জানি বা জানি না, আমার উইকনেস গুলো কি আছে, এখানে আমার কিছু ইনভেস্টমেন্টের প্রয়োজন হতে পারে, কত টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন হতে পারে, সেই টাকা পয়সা আমার কাছে আছে কিনা, আদার্স এটা করতে গেলে আমার কোনো ধরনের থ্রেট আছে কিনা, অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাকে এটা সারাউন্ডিং অন্যান্য রেস্টুরেন্টগুলো আমাকে অ্যালাউ করবে কিনা, উই ক্যান সে ওয়ান কাইন্ড অফ থ্রেট। সো এই বিষয়গুলো আমি সিদ্ধান্ত নিলাম পসিবল, আমি পিক করলাম। এখন পর্যন্ত আমরা কি স্টেপ ওয়াইজ আগাচ্ছি যে কোনটা পসিবল হচ্ছে, কোনটা পসিবল হচ্ছে না। আমি মাইন্ড সেট আপ করলাম, আমি আমার SWOT অ্যানালাইসিস করলাম, দেন আমার বাই দিস টাইম আমি ধরে নিয়েছি আমার ইউনিভার্সিটিতে কি বলেছি 5000 স্টুডেন্ট আছে ফর এক্সাম্পল, ওখান থেকে 3000-এর মতো ওদের এই ইস্যুটা কাজ করে। সো আই নো যে এই 3000 পিপলের চ্যালেঞ্জ আছে বা তাদের এই প্রয়োজনটা আছে। এখন ওই 3 জনের মধ্য থেকে আপনাকে আমাকে কি করতে হচ্ছে? কিছু কম্পিটিটর অ্যানালাইসিস করতে হচ্ছে। কারণ যেই স্টুডেন্টরা আছে ওরা কি না খেয়ে আছে? এখনো খাচ্ছে। দেন হোয়াট ইউ ওয়ান্ট টু গিভ, আপনি কি তাদেরকে ফুড দিতে চাচ্ছেন? তারা তো খাচ্ছে, তারা তাদের খাবার, তাদের যে বেসিক নিড তারা মেটাচ্ছে, কিন্তু তাহলে আপনি কি দিতে চাচ্ছেন বা আমি কি দিতে চাচ্ছি? আপনি ওখানে শব্দ একটা জুড়ে দিলেন, হাইজেনিক ফুড। আপনি একটা শব্দ জুড়ে দিলেন, আপনি সুষম খাবার দিতে চাচ্ছেন। দিস ইজ দ্য ইয়োর ইউনিক সেলিং পয়েন্ট হবে যে আমি খাবার দিচ্ছি, সেই খাবারটা হতে হাইজেনিক এবং সুষম খাবার। এবং একটা স্টুডেন্টের জন্য এই এইজে, আমার স্টুডেন্ট কেন বলছি, আমি কিন্তু আমার
মার্কেটটাকে আমি ডিফাইন করেছি যে আমার মার্কেট কারা হবে, হু উইল বি মাই প্রসপেক্টিভ কাস্টমার্স, যারা আমার এখান থেকে কিনবে, তাদের এইজ কেমন, একটা স্টুডেন্ট লেভেলের জন্য তার বাইং ক্যাপাসিটি কতটুকু, এবং কারণ একজন স্টুডেন্ট হয়তো সারাদিনে 50 টাকা 100 টাকা হয়তো খাবে, জি। সে অবশ্যই ইউনিভার্সিটিতে গিয়ে 3000 টাকা না। স্পেন্ড করে খাবে না। তাহলে এই যে অ্যানালাইসিস গুলো আমাকে, মার্কেট অ্যানালাইসিস গুলো আমাকে করতে হবে। এর মধ্যে আমাকে এটাও অ্যানালাইসিস করতে হবে যে এখানে ছেলেদের সংখ্যা কত আছে, মেয়েদের সংখ্যা কত আছে, তাদের বিহেভিয়ারাল স্ট্যাটাস কিরকম, তাদের অ্যাপ্রোচ কিরকম, এই বিষয়গুলো আমি অ্যানালাইসিস করব। করার পরে দেন ফর এক্সাম্পল আমি আগের স্টেপগুলোতে পাস, I have the capacity, I have the financial strength, I know how to make cook food, I have the car to transfer the this cooked food from any place or from my home to university, everything. But how you can make sure যে আপনার এই প্রোডাক্ট যেটা আপনি বানিয়েছেন, আপনার স্টুডেন্ট এটাকে রিলাই করবে যে এটা সুষম, এটাকে রিলাই করবে যেটা হাইজেনিক, এবং এটাকে সর্বোপরি অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ সাবকন্টিনেন্ট পিপল, দ্যার ইজ ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, ওয়েদার দিস ইজ টেস্টি অর নট। These are the parameters. Especially in Europe, they are very much concerned about the hygiene. But বাংলাদেশে আমাদের যেটা হয়, আমরা কি করি, আমরা জানি রাস্তার পাশের ফুচকা খুব বেশি হাইজেনিক না, বাট উই ক্যানট, আমরা আমাদের মুখকে সামলাতে পারি না, আমরা যেখানেই ফুচকা দেখি আমরা খেয়ে ফেলি, ঝালমুড়ি দেখি খেয়ে ফেলি। সো পাশাপাশি আমাকে এটাও মনে রাখতে হবে আমি সেই টেস্টিং প্যারামিটার গুলো আমার ওখানে আছে কিনা। সো এখন পর্যন্ত আমি এটা চিন্তা করলাম। এখন আমি কি করলাম, বিজনেস করব, বিজনেসে কনভার্ট করে নিয়ে যাচ্ছি, আগাচ্ছি কিন্তু আস্তে আস্তে বিজনেসের দিকে। আমাকে কিন্তু আইডিয়া কে দিল, আমার ইউনিভার্সিটি দিয়েছে, সিচুয়েশন দিয়েছে, পিপল আমাকে দিয়েছে, গুগল বই কিন্তু আমাকে দেয় নাই। এখন আমি আগাচ্ছি, আমি ধরেই নিয়েছি 3000 লোক আমার, ফর এক্সাম্পল আমি একটা পুডিং বানাবো, 3000 লোক এই পুডিং খাবে আমার কাছ থেকে, 3000 লোক আমার কাছ থেকে পুডিং খাবে। আপনি কি করলেন, চিন্তা করলেন 1 জানুয়ারি থেকে আমি বিজনেস শুরু করব। দেন আপনি 31শে ডিসেম্বর আপনি 20 কেজি দুধ, 10 কেজি চিনি, 5 কেজি আটা, এগুলো সব কিনে রেডি করে, আপনার যেহেতু ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু নাই, আপনি এগুলো দিয়ে তৈরি করে ফেললেন পুডিং, নিয়ে গেলেন ইউনিভার্সিটিতে 1 জানুয়ারি। কেউ হয়তো চিন্তা করলো হি ইজ আওয়ার ফ্রেন্ড, লেটস টেস্ট ইট, একটা নিল, দুটো নিল, বাট আপনি সারাদিনে বিক্রি করতে পারলেন, সেল করতে পারলেন 50টা বা 100টা। আপনি নিয়ে গিয়েছিলেন ফর দ্য কোয়ান্টিটি টু কাভার 3000 পিপল, ওনারা আপনার কাছ থেকে নিল না, কিনলো না। এখন ওই দিন কি হলো, ওই দিন কি হচ্ছে, আপনার এই যে মাত্র আজকে 100টা বিক্রি হলো আপনার পুডিং, আরো 2900 রয়ে গেল, দেন আপনি কি করবেন, আমি কি করব, ইট ওয়াজ গুড ফুড। আমি বলছি যারা 100 জন খেয়েছে তারা বলছে দ্যাট, দেন ইন দ্যাট কেস কি হলো, যে আমি কিন্তু জানলাম না যে আমি শুধু অ্যানালাইসিস করেছি 3000 লোক টোটাল মার্কেট, আমি কিন্তু চেক করিনি যে এইটা কতটা অ্যাকসেপ্টেবল হচ্ছে। দ্যাট মিনস আমি যে প্রোডাক্ট, যে আইডিয়া, যে বিজনেসকে জেনারেট করছি, আই নিড টু টেস্ট ইট, যে আমাকে টেস্ট করে দেখতে হবে যে এটা ঠিক মতো কাজ করছে কিনা, এটার কাস্টমার অ্যাকসেপ্টেবিলিটি কতটুকু, এটাকে এটাকে আমি যে টেস্টটা দিতে চাচ্ছি, যে ফ্লেভারটুকু দিতে চাচ্ছি, সেটা দিতে পেরেছে কিনা, আমার মেসেজটুকু 3000 পিপলের কাছে গিয়েছে কিনা। নো ওয়ান উইল রাইট, তারা কেউ দয়া করে আমার প্রোডাক্ট কিনবে না। দয়া করে কখন কিনবে, আপনি, আমি খুবই গরিব একজন মানুষ, প্লিজ আমি খুব বিপদে আছি, আপনারা এই আমার এই পুডিংটা কিনে নেন। স্টুডেন্টদের মধ্যে দয়া মায়ার মমতার পরিমাণটা বেশি থাকে তুলনামূলকভাবে প্রফেশনালদের মধ্য থেকে, তো ওনারা প্রথম দিন কিনে নিতেই পারে, হয়তো আপনার 3000 পিস আপনার পুডিং বিক্রি হয়ে যাবে, সেকেন্ড দিন হয়তো আর কিনবে না। বাট হোয়াট উই আর থিঙ্কিং,
we are not going to beg anything. What we are thinking? We are thinking to establish a business. We are trying to become as an entrepreneur. This Yes. business অন্যতম বড় বিষয় হচ্ছে দুটো, একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে সাস্টেইনেবিলিটি। আমরা প্রথম দিন সেল হলো, আমার প্রফিট হলো ফাইন, পরের দিন কেউ খাচ্ছে না, তার কমে গেল 50%, তারপরের দিন কেউ আরো 50% কমে গেল, দেন আফটার 7 days আপনাকে কি করতে হবে? শাটডাউন করে দিতে হবে। আপনি বললেন ফাইন, আমি শাটডাউন করে দেব, কিন্তু আপনি পুডিং বানানোর জন্য যে বড় বড় কিছু আপনার ডিশ কিনেছিলেন, আপনি রেফ্রিজারেটর একটা কিনেছিলেন পুডিংটাকে কুল রাখার জন্য, এখন 7 দিন পরে কি আমি রেফ্রিজারেটরটা সেল করে দিব? It will be really hard. It will be really hard. So that means কি দাঁড়াচ্ছে, আমি বিজনেস স্টার্ট করলাম, it was extremely well, but after a certain period of time it is going down. That means ওখানে আমার সাস্টেইনেবল বিজনেস হচ্ছে না। তাহলে বিজনেসের অন্যতম বড় বিষয় হচ্ছে কি, the business need to be sustainable. You will have to create the customer, you will have to create the demand in your customers so that gradually আপনি সেটা আপনার বিজনেসে একটা ভালো একটা অবস্থায় নিয়ে আসতে পারবে। এখন দেয়ার আর লট অফ আদার পয়েন্টস যে আপনি আপনার বিজনেসকে কিভাবে বুস্ট আপ করবেন। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য, বিজনেস অ্যাক্সিলারেশনের জন্য আমরা করব যে আমি এই বিজনেসকে, আমার পুডিং আমি শুধু আমার ইউনিভার্সিটিতে কেন সেল করব, আমি এটা ছড়িয়ে দিব সারা চিটাগংয়ে, আমি ছড়িয়ে দিব সারা বাংলাদেশে, আমি এটাকে এক্সপোর্ট করব। Then there are also lot of process, in a extended process এ আমরা সেখানে যেতেই পারি। যে আমার যদি এরকম হয় যে আমি বিদেশে রপ্তানি করব আমি আমার পুডিং, in that case there could have some requirements যেটা আমাকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাকে সেটা সেল করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখন যাচ্ছি না, আমরা এখনো নিজেদেরকে ইউনিভার্সিটির মধ্যেই রাখি আজকের কেস ধরে। এখন ইউনিভার্সিটি কেসের মধ্যেই যদি আমি রাখি, আমি দুইটা পয়েন্টকে বারবার বলছি, whether I have the capability, first of all হচ্ছে to find out the problems. আমরা ধরে নিয়েছিলাম যে আমার যারা স্টুডেন্ট যারা আছে ওখানে তাদের খাবারের একটা ইস্যু আছে, দেন হচ্ছে আমি ওই কাজটা করব কিনা, আমার মাইন্ড সেট আপ আছে কিনা, 3 হচ্ছে আমার সেই যোগ্যতা আছে কিনা, আমার সেই এস্টাবলিশ করার মতো সিচুয়েশন আছে কিনা, আমার আদার্স চ্যালেঞ্জগুলো আছে কিনা, চতুর্থত আমি প্রোডাক্টটা কিভাবে তৈরি করব, পঞ্চমত হচ্ছে আমি ওইটাকে একটা দেখব যে একটা ফিজিবিলিটি স্টাডি করে দেখব বা আমি টেস্ট কেসে দেখব যে এটা কতটা ভায়াবল হচ্ছে, কতটা ইকোনমিক্যালি অ্যাকসেপ্টেড হচ্ছে যারা আমার প্রসপেক্টিভ যারা কাস্টমার আছে। সো আমি যখন গ্র্যাজুয়ালি এই বিষয়গুলোতে আমি যখন যাব তখন আমি বলতে পারবো যে না, আমার টেস্ট রেজাল্ট যদি ভালো আসে, আপনারা দেখবেন অনেক সময় আপনাকে হয়তো আপনার বন্ধুকে আপনি প্রথমে ফ্রিও খাওয়াতে হতে পারে যে ভাই প্লিজ টেস্ট ইট। এখন ওরা কি করবে, আপনাকে সাজেশন দেবে, না একটু চিনিটা বেশি হয়ে গেছে, আর একটু কম হলে ভালো হয়। সো লাইক দিস ওয়ে ইউ উইল হ্যাভ টু টেক দ্য ফিডব্যাক, দেন আফটার দ্যাট ইউ ক্যান থিঙ্ক যে না আমার এই প্রোডাক্টটা হচ্ছে কিনা। বারবারই বলছি, ডু নট থিঙ্ক টু সেল দ্য প্রোডাক্ট। আমরা যারা বিজনেস নিয়ে চিন্তা করি, হোয়াট উই থিঙ্ক, I need to sell the product. No. আমরা কখনোই চিন্তা করব না যে I need to sell the product. আমাকে চিন্তা করতে হবে আমি কারো প্রয়োজন মেটাতে পারছি কিনা। People will buy product by himself. তখনই কিনবে যখন সে মনে করবে আপনার এই প্রোডাক্টটা তার প্রয়োজন মেটাবে। এখন এই প্রয়োজনে যখন মেটাবেন, এখান থেকে আমরা জানি আমাদের মৌলিক চাহিদা আছে 5টা। আপনি এই মৌলিক থেকে আপনি চিন্তা করতে পারেন, আপনার এনভায়রনমেন্ট থেকে চিন্তা করতে পারেন, আপনি পিক করতে পারেন আপনি কোন প্রবলেমটাকে ডিফাইন করবেন। ইফ ইট ইজ দ্য ফান্ডামেন্টাল প্রবলেম ইস্যুস, দেন আপনার ওখানে কিন্তু এক্সিস্টিং প্রোডাক্টকে আপনি রিডিজাইন করা, নতুন ভাবে উপস্থাপন করা সেম জিনিস, তখন চিন্তা করতে হবে একভাবে। আর ইফ ইট ইজ মৌলিকের বাইরে, আমার যদি কোনো গৌণ কোনো ইস্যু থাকে বা আদার্স কোনো ইস্যু থাকে, তখন কিন্তু আপনি নিজের মতো করে আমি প্রোডাক্ট ডিজাইন করতে পারি। বাট
বারবারই বলছি, আপনি আমি অনেক সুন্দর একটা প্রোডাক্ট বানাতে পারি, পিপল মে নট বাই ইট। ইয়েস, মোস্ট অফ দ্য কেসে আমরা যারা এন্টারপ্রেনার, আমরা কি করি, স্টুডেন্ট লাইফে আমরা দেখেছি, আমরাও করেছি, যে আমি খুব ভালো হাতের কাজ পারি, খুব ভালো রুমাল বানাতে পারি, রুমালের মধ্যে নাম লিখতে পারি। আপনি বানালেন, এখন আপনি এটা কার কাছে দিবেন? কারো কি প্রয়োজন আছে? প্রয়োজন নাই। হতেই পারে এই রুমালটাকে আপনি কি করতে পারেন, এক্সাম্পল হিসেবে বলছি, আপনি হয়তো ভাবছেন যে না, এটাকে আমি কাস্টমাইজড রুমাল করব। ইয়েস, কাস্টমাইজড রুমাল কি হতে পারে, যে ওখানে ছোট্ট করে আপনার একটা সে কোনো ড্রয়িং হতে পারে, আপনার ডিজাইনের ড্রয়িং হতে পারে, কোনো টেক্সট হতে পারে, কোনো মেসেজ হতে পারে, হুইচ ক্যান বি পার্ট অফ দ্য টু ইয়েস, থিংস। আপনি রুমালকে গিফট আইটেমে রূপান্তর করতে পারেন, আপনি রুমালকে ইউজেবল আইটেমে রূপান্তর করতে পারেন। মোস্টলি একটা ছেলে বা মেয়ে, আমরা যতই টিস্যু ইউজ করি না কেন, উই নিড টু ইউজ রুমাল ইউজ করতেই হতে পারে। তো এখন রুমালটাকে কিন্তু আপনি দুইটা ভাগে, রুমাল ওয়ান কাইন্ড অফ বেসিক থিংস, এখন এটাকে আপনি ডেকোরেটিভ করতে পারেন, আবার এটাকে ইউজেবল আইটেমে করতে পারেন। এখন আপনাকে দেখতে হবে আপনার এলাকার যারা অর্থনৈতিক অবস্থা কি আছে, তারা কি একটা রুমাল কিনে আপনার বর্ডার করে দেয়ালে ঝুলিয়ে রাখবে, সুন্দর করে অ্যাজ এ গিফট আইটেম হিসেবে কাউকে গিফট দিবে, নাকি তার প্রয়োজন আছে ঘেমে ঘর্মাক্ত অবস্থায় ক্লাসে আসতেছে, তাকে রুমাল দিয়ে ঘাম মুছতে হবে, নাকি সে খুব নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাকে অলওয়েজ একটা রুমাল রাখতে হয়, অজু করে হাত মুখ মুছতে হয়। সো ইউ সি অল দিজ আর রিলেটেড দ্য থিংস, হোয়াট দিস থিংস উইল বি ইউজড, আপনি কোন কাজে এটাকে ব্যবহার করবেন। সো অলসো দ্য একটা জায়গা থেকে আমরা ভুল করি, বের হয়ে আসব। কোন জায়গা থেকে বের হয়ে আসব? আমি কোনটা ভালো পারি না। Business should not be started from that point. ইয়েস, Business should start from the point, what is the requirement at this moment in my areas. আচ্ছা, First you think in my areas. And another important thing is that mostly আমরা যেটা করি, দোস্ত চল আমরা একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলাই। কেন? আমার বন্ধুরা ওই যে ইয়েতে জামাল খানের ওখানে একটা জায়গা আছে, ওখানে ওরা একটা রেস্টুরেন্ট কফি দিয়েছে, খুব ভালো চলতেছে, তাহলে আমরাও দিয়ে ফেলাই। কোথায় দিবি? চল নিউ মার্কেট এলাকায় দিয়ে ফেলি। আপনি দিয়ে ফেললেন নিউ মার্কেট এলাকায় একটা কফির দোকান। আপনি প্রথম দিন কেউ কেউ আসবে, নতুন দোকান, দেখি কি টেস্ট, এরপরে আপনি কাস্টমার নাও পেতে পারেন। সো দ্যাট মিনস আমরা কি করি, আইডিয়াটা নিচ্ছি, কপি করছি, পেস্ট করছি। আপনি কোথায় পেস্ট করছেন? জামাল খানের কফি শপ পেস্ট করছেন নিউ মার্কেটে নিয়ে, ইট জি, মে এটা নট ওয়ার্ক। দিস ইজ ভেরি কমন, দিস ইজ ভেরি কমন। সো আমি বারবারই বলছি, whether you want to become entrepreneur or not, আপনি যদি এন্টারপ্রেনার না হতে চান, ডিফারেন্ট ইস্যু। আপনি এন্টারপ্রেনার হতে চাইলেন, দেন ফার্স্ট ইউ রোম অ্যারাউন্ড, প্লিজ হাঁটেন, ঘোরাফেরা করেন, রাস্তায় ঘুরেন, প্রয়োজনে আপনি বাস স্টেশনে একটু হাঁটাহাঁটি করেন, আপনি, আমি বলবো যে আপনার রেল স্টেশনে যান, এয়ারপোর্টে যান, বৃষ্টির সময় একটু পাশে দাঁড়িয়ে দেখেন বৃষ্টির সময় মানুষ কিভাবে কষ্ট করে অফিসে যাচ্ছে। ফ্রম দ্যাট সিচুয়েশন, ঝড়ের চিটাং এ ঝড় হলে দেখা যাচ্ছে যে আপনার 3 নাম্বার 4 নাম্বার বিপদ সংকেত পেয়ে যাচ্ছেন, বা আমরা কোনো না কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়ছি। হোয়াট আর দ্য পেইন পয়েন্টস অফ দ্য পিপল আপনার আশেপাশে যারা আছে, দ্যাট উইল গিভ ইউ দ্য আইডিয়া। সো যেখানে কষ্ট, যেখানে দুঃখ, সেখানে আইডিয়া। সো ওই আইডিয়াটাকে আপনাকে আবার এখন কষ্ট করতে হবে, সেই কষ্ট করে সেই কষ্টটাকে কি করতে হচ্ছে, বিজনেসে রূপান্তর করতে হচ্ছে। জি, বিজনেস রূপান্তর মানে হচ্ছে নট ফর সিঙ্গেল টার্ম, একবারের জন্য না, আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, আজকে বিক্রি করব, শেষ, ডান। নো, এটা হতে হবে যে বিজনেস হতে হবে ফর সাস্টেইনেবল। সাস্টেইনেবল মিনস আমি কন্টিনিউয়াস, আমার এই বিজনেসটা চলবে আগামী 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর চলবে। আমি খুব লাকি, আমি খুব প্রাউড ফিল করি, আমি যে অর্গানাইজেশনে কাজ করি এটার বয়স হয়েছে 156 বছর পূর্ণ ওয়াও, হয়েছে। সো দ্যাট মিনস ইউ সি যে দ্য ম্যানেজমেন্ট ওরা কি করছে, ওরা বিজনেসটাকে এই পর্যন্ত কন্টিনিউ করে নিয়ে আসছে।
156 বছর ধরে রেখেছে। তার মানে কি দিস ওয়াজ নট এ চ্যারিটেবল অর্গানাইজেশন। আর আপনার যদি চ্যারিটেবল অর্গানাইজেশন হয়েও থাকে, ইউ মাস্ট হ্যাভ দ্য ক্যাশ অর ফাইন্যান্সিং একটা পার্ট থাকতে হবে, যেখানে আপনার একটা কি থাকবে, অনুদান থাকবে। আপনার যদি অনুদান না থাকে, আমি একটা চ্যারিটেবল অর্গানাইজেশন কিভাবে চালাবো? এক্স্যাক্টলি। সো অনেকে আমরা ভাবি যে না, আই ডু নট লাইক টু ডু প্রফিট। ফাইন, এক্সেলেন্ট। মেবি আপনার 20 কোটি টাকা আছে, আপনি প্রফিট করবেন না। 20 কোটি টাকা দিয়ে আপনি আমাদেরকে কি করবেন? সেবা করবেন। ভালো কথা। দেন দ্যাট ইজ নট বিজনেস। ইয়েস। আপনি বিজনেস কি করতে পারেন ইন টার্মস অফ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল আসপেক্টে যদি বলা হয়, সোসাইটিকে আপনি কিভাবে সাহায্য করছেন? আপনি 10%, 20% প্রফিট না করে ইউ ওয়ান্ট টু ডু প্রফিট 2%, 3%, 4%. That is your support to the society. Second point, আপনি যখন এন্টারপ্রেনার হয়ে যাচ্ছেন, আপনার বিজনেস বড় হচ্ছে, there are people who can get job. That is also support to your society. তাহলে তারা কি করছে? তারা এখানে জব পাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা অনেকেই খুব ইমোশনাল ওয়েতে চিন্তা করি যে না, আই ডু নট লাইক টু প্রফিট, আই ওয়ান্ট টু ডু বিজনেস। Where there is no profit, that is not business. You must keep in mind. বাট আমরা এই প্রফিট করব না। গতকালকে পেঁয়াজের বাজার যেরকম দেখলাম, 100 টাকার পেঁয়াজ 200 টাকা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নট বিজনেস। দ্যাট ইজ অলসো নট বিজনেস। কেন বিজনেস না? ইথিক্যাল পার্সপেক্টিভে ওটা বিজনেস না। বিজনেস আসপেক্টে দ্যাট ইজ বিজনেস। আপনি 100 টাকার পেঁয়াজ কিনে 200 টাকা বিক্রি করতেছেন, আপনি খুব নেসেসারি একটা আইটেম, 100% প্রফিট। বাট ইন বিজনেস there is one most important thing, that is ethics. সো সেই বিজনেস এথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনার যদি বিজনেস এথিক্স না থাকে, আলটিমেটলি দ্যাট ইজ নট বিজনেস। অ্যাজ এ মুসলিম, হোয়াট উই বিলিভ, যে আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। হালাল করেছেন। তাহলে এই হালাল মানে হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু আপনারা যারা বিজনেস স্টুডেন্ট এখানে যদি থেকে থাকেন, ইউ নো দ্যার ইজ ওয়ান পার্টিকুলার সাবজেক্ট যেটা পড়ানো হয়, বিজনেস এথিক্স পড়ানো হয়। এই বিজনেস এথিক্সটার উদ্দেশ্যই হচ্ছে যে আমি প্রফিট করব ইন এ সার্টেন ম্যানার। বাট এগেইন আমি বলছি, ইফ দ্যার ইজ নো প্রফিট, দেন দ্যাট ইজ নট বিজনেস। আজকে আমাদের মূল বিষয় ছিল যে আমরা আপনার প্রবলেমকে কিভাবে বিজনেস আইডিয়াতে রূপান্তর করব। সো এই যে বিজনেস আইডিয়াতে রূপান্তর করার আগে আমরা যে কথাগুলো বললাম, সেগুলো হচ্ছে প্রবলেম থেকে শুরু করব, দেন আইডিয়া জেনারেশন পর্যন্ত। দেয়ার আর লট অফ আইডিয়াস আর কামিং, বাট এটাকে বিজনেসে কনভার্ট করাটা সাধারণত আমাদের হচ্ছে না বা হয় না। কেন হয় না? মোস্ট অফ দ্য কেজে আপনার এটা মাঝপথে থেমে যায়। কেন থেমে যায়? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা কিভাবে হচ্ছে? ওই যে আপনি টেস্ট করেন নাই, আপনি ওটাকে মানে কি বলবো, যে ফিজিবিলিটি স্টাডি করেন নাই। আপনি 50 লাখ টাকা খরচ করে আপনি একটা ফাস্ট ফুডের শপ দিয়ে দিয়েছেন। প্রথম 1 মাস ভালো চলছে, এখন আর চলছে না। নাও সেল ইট। Then what we need to do? I need to study, I need to have some time, there are some process, আমাকে যেতে হবে। দেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যারা বিজনেস করার চিন্তা করব, আমরা কিন্তু অনেক সময় সাকসেস স্টোরিগুলা শুনি যে নিয়াজ ভাই চায়ের দোকান দিয়ে প্রতি মাসে 50 লক্ষ টাকা ইনকাম করছে। শুনলাম, বিজনেস স্টার্ট করে দিলাম। দেন আপনি ধরা, আমি ধরা, কিন্তু নিয়াজ ভাইয়ের বিজনেস করছে। বাট উই ডু নট নো দ্য ম্যাজিক অ্যান্ড দ্য ইউনিক সেলিং পয়েন্ট অফ নিয়াজ ভাই। সো আমাদেরকে বিহাইন্ড দ্য সিন আমাকে জানতে হবে, স্টোরি কি। ভাই নিয়াজ, আপনি তো প্রথম দিনই তো 50 লাখ টাকা সেল করেন নাই, কিভাবে করছেন? দিস ইজ ওয়ান পয়েন্ট। সেকেন্ড, অ্যানাদার পয়েন্ট আমরা করি না, সেটা হচ্ছে ফেইলিউর কেসগুলো আমরা পড়ি না। কোনো একজন আপনাদেরই হয়তো রিলেটিভ, ছোট ভাই, বন্ধু, কেউ কোনো একটা বিজনেস দিয়েছিল, কিন্তু বিজনেসটা সাস্টেইন করতে পারে নাই, কন্টিনিউ করে নাই। প্লিজ, আমরা মোস্ট অফ দ্য কেসে শুধু সাকসেস স্টোরি কেন শুনি জানেন?
আমাকে মোটিভেটেড হয়, মোটিভেশন দেয়, আই উইল বিকাম দ্য এন্টারপ্রেনার, আমি এটা হয়ে যাব, কালকে ওটা হয়ে যাব, এত লক্ষ টাকা ইনকাম করব, আই উইল বি ওয়ান অফ দ্য সাকসেস, নিয়াজ ভাই পারলে আমি কেন পারবো না। ইয়াস, পাশাপাশি আপনাকে মিস্টার এক্স ওয়াই জেড যিনি ছিলেন অথবা এবিসি আপু যিনি ছিলেন, উনি কেন বিফল হলেন, উনি কেন সফল হলেন না, ওই রিজনটুকু আমাকে জানতে হবে। সো এই ইকুয়ালি স্টাডি, রাইট, এই স্টাডিগুলো যখন আমি করব, তখন হবে কি আপনার মধ্যে যে কনফিডেন্স লেভেলটা আছে যে টু বিকাম অ্যান এন্টারপ্রেনার, তারা কি করবেন, ডিসিশন নিতে সহজ হবে, ডিসিশন নিতে সহজ হবে। লাস্ট কথা হচ্ছে, আমাদের সময় খুব বেশি নেই, লাস্ট কথা হচ্ছে আপনি ডিসিশন আপনাকে নিতে হবে। ডু নট আস্ক এনি আদার পারসন, ভাই আমার কাছে 50 লাখ টাকা আছে আমি কি করব। উনি আপনাকে বলল, আপনি লাখ ভালো হলে আপনি লাখের উপরে তখন ছেড়ে দিতে হবে, ভালো ফাইন, না হলে নাই। সো যেটা করতে হবে, ইউ উইল হ্যাভ টু কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট ইয়োর কাস্টমার, অ্যাবাউট ইয়োর প্রোডাক্ট, অ্যাবাউট ইয়োর স্ট্রেংথ and your marketing process, and after that you will have to decide how you want to move forward. Do not think আমি কালকেই, আমাদের সাবকন্টিনেন্টে একটা বড় প্রেশার আছে, সোশ্যাল প্রেশার আছে। তুমি 5 বছর ধরে চাকরি করছো বা 5 বছর ধরে বিজনেস করছো, এখনো তো কিছুই করতে পারলা না, তখন ওই প্রেশারে কি হয়, উই ওয়ান্ট টু স্টার্ট or enlarge the business immediately. Even what we do in some cases, I have seen some of my friends, they have taken loan from bank, কারণ কেউ একজন তাকে বলেছে তোমার বিজনেসটা এখন ছোট, তুমি 50 লাখ টাকা লোন নাও, বিজনেসটাকে বড় করো, দেখবা এখান থেকে তোমার ভালো বেশি প্রফিট আসবে। বাট we are not thinking, or we are not about the return on investment, ROI। যারা বিজনেস এখানে আছেন আপনারা এই টার্মিনোলজিটা খুব ভালো জানেন। ROI calculation is very much important. Then you will have to set your timeline, how long you are planning for this to get these things, ঠিক আছে। আর তেমন কিছু আজকে আমার মনে হয় এখন আমরা যেতে পারি যে যদি নিয়াজ ভাইয়ের কাছে কোনো কোশ্চেন থাকে বা আর কারো যদি কোনো কোশ্চেন থাকে। আর আরেকটা বিষয় যেটা আমি একটু শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন প্রফিট এবং প্রাইস চিন্তা করব, অনেক সময় দেখা যায় যে দ্য প্রোডাক্ট ইজ গুড, ইট ইজ দ্য মার্কেট ইজ অলসো দেয়ার, ইন সাম কেজে প্রাইস একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সো আমরা প্রফিট করব অবশ্যই, সেই প্রাইসটাও আমাকে কম্পিটিশনের সাথে মিলিয়ে আমাকে চিন্তা করতে হবে যে এটা আমি কোন ক্লাসের জন্য, কোন গ্রুপ অফ পিপলের জন্য আমি নিচ্ছি, এবং এটা আমার তাদের দ্বারা এটা করার মতো তাদের সেই ক্যাপাবিলিটি বা ক্ষমতাটুকু আছে কিনা। পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, দ্য ফ্রিকোয়েন্সি, আপনি যে প্রোডাক্টটা দিচ্ছেন এটা কতবার একজন পার্সন বাই করবে, কতবার পারচেস করবে, এটা একটা ব্যাপার। ইজ ইট নেসেসিটি গুডস অর ইট ইজ এ আপনার লাক্সারি গুডস, ঠিক আছে। সো এরকম অনেকগুলো পয়েন্ট আছে, আমি জাস্ট লাস্ট একটা লাইনই বলি যেহেতু আমাদের সময় নেই। অন্যতম বড় বিষয় হলো কিপ ডিসাইড ইউর মাইন্ডসেট whether you want to become an entrepreneur or not. Second point হচ্ছে you try to find out the problems, challenges surrounding you first in your society, then try to find out the alternative solutions. Your yes, product will be the solution of your customer. অল্টারনেটিভ সলিউশন চিন্তা করতে হবে, ওরা কি দুপুরের খাবারে শুধুই কি সিঙ্গারা দিয়ে খাবে নাকি অন্য কিছু হতে পারে। অল্টারনেটিভ সলিউশন বের করার পরে দেন ইউ উইল হ্যাভ টু চুজ দ্য বেস্ট ওয়ান। দেন আপনার ক্যাপাবিলিটি, আমি এটা করতে পারবো কিনা, আমি যদি না পারি তাহলে আমরা করব কিনা, আমরা বিজনেস কি আমি আর নিয়াজ ভাই মিলে করব নাকি শুধু আমি একা করব। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি যখনই যে রেজাল্টগুলো আমার পজিটিভের মধ্যে আসবে, দেন আমি পরবর্তী স্টেজে আমি যাব, এবং এতে করি আমি বুঝতে পারবো যে whether I am in the right direction or not. Thank you so much. Over to Niyaz Morshid Khan. thank you Zamania, that was really informative and that was really crucial for our upcoming participants. আমাদের যেমনটা আমরা বলে দিই, আমাদের কিন্তু এবারের হল প্রাইজের যে এজেন্ডা বা যে চ্যালেঞ্জটা, সেটা কোনো ধরা বাঁধা কোনো ফিক্সড কিছু না।
আমাদের এবারে চ্যালেঞ্জটা ছিল যে আনলিমিটেড, ইউ ক্যান টার্গেট এনি প্রবলেম অ্যান্ড ইউ ক্যান সলিউট এনি প্রবলেমস। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কথাগুলো খুবই দরকারি ছিল এবং কাজে দিবে আমি আশা রাখি। আর আমি আমাদের যে অডিয়েন্স রয়েছেন তাদেরকে স্বাগত জানাবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমরা আপনাদের থেকে সেই প্রশ্নগুলো তুলে জাউন ভাই থেকে সেই গুরুত্বপূর্ণ উত্তরগুলো জেনে নিতে পারবো। তাছাড়া আমার নিজের কিছু প্রশ্ন আছে যেগুলো আমি হয়তো চাইবো আপনাকে করতে। সবার আগেই বলতে চাইবো যে বর্তমানে সবকিছু কিন্তু যদি খেয়াল করেন আমাদের টেকনোলজির যুগ, এবং ম্যাক্সিমাম সব যদি আমরা কোনো সলিউশনের দিকে আগাই আমাদের নিজস্বতার দিকটা অনেকাংশে কমে আসছে এবং আমরা এআই এর দিকে বেশি ঝুঁকে পড়ছি। যেমন আমরা যে কোনো কিছু করলে আমরা হয়তো সেগুলা অজানা থাকবো না, যেমন চ্যাট জিপিটি, দেন বার্ড এআই, দেন বিং, আরো অনেক কিছু আছে। তো আপনার কি মনে হয় যে সবকিছু যে এআই এর উপর যাচ্ছে, কিভাবে নিজের আইডিয়া তখন আমরা নিয়ে থাকবো, আমরা কি নিজস্বতা বজায় রাখতে পারবো কিনা এই এআই এর যুগে? আচ্ছা, এআই যেটা বলছেন, চ্যাট জিপিটির কথা বলছেন, এটা হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আমরা একসময় আমরা ইউজ করছি স্মার্টফোন, হয়তো 15 বছর 20 বছর আগেও ছিল না। জি। এখন স্মার্টফোন আমরা এখন এসে মনে হচ্ছে, কিন্তু একসময় হ্যাঁ একটা সার্টেন পিপল ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট ইউ উইল হ্যাভ টু অ্যাডপ্ট ইট, ইউ উইল হ্যাভ টু টেক ইট। এই যে চ্যাট জিপিটির কথা বলছি, এর কথা বলছি, আমরা হয়তো অনেকেই ভাবছি যে হিউম্যান ফিল বা হিউম্যান অ্যাক্টিভিটিস বা হিউম্যান ইনভলভমেন্টের প্রয়োজন হচ্ছে না। ইটস টোটালি রং, ইটস টোটালি রং। কারণ হচ্ছে কি, আমরা পৃথিবী যতদিন বেঁচে আছে মানুষ ততদিন বেঁচে থাকবে, এবং মানুষের প্রয়োজন আছে, মানুষের ইমোশনটার প্রয়োজন আছে। এবং আপনারা জানেন কনজিউমার বিহেভিয়ার বলে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা যারা কনজিউমার বা বায়ার, দে অলওয়েজ প্লে উইথ দ্য বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস অ্যান্ড দেয়ার থট প্রসেস। এখন একটা চ্যাট জিপিটি বলেন বা একজন এআই, ওরা কি করবে? দেয়ার আর সাম সেট অফ ফর্মুলাস দে উইল বি গিভেন, ওয়ার দেয়ার উইল বি সাম রিলেশনস, যে কি হলে ও কি আচরণ করবে। সো ডু ইউ থিঙ্ক যে এটা আমাকে 100% ইট উইল বি দ্য রিপ্লেসমেন্ট অফ হিউম্যান? নো। এটা আমাকে কি করবে? আমাকে অ্যাডভান্টেজ দিচ্ছে, সাম অ্যাডভান্টেজ ইন সাম এরিয়াস, যেখানে হয়তো কোনো আপনার খুব ক্রিটিক্যাল ইস্যুতে যেখানে একজন হিউম্যান এরর হতে পারে, আমার হয়তো সেই এআই টেকনোলজি আমাকে সেই এররটাকে ফ্রি করে দিবে। দেন হোয়াট ইউ নিড টু ডু, আই নিড টু, আমরা অনেকেই আছি এখনো চ্যাট জিপিটি সম্পর্কে জানি না, ব্রাউজ করিনি, চেক করিনি, ভয় পাই, আবার অনেকে ইউজ করছি, আচ্ছা ঠিক আছে আমি ওখান থেকে জেনে নিচ্ছি, আমি ওখান থেকে জেনে নিব। নো, I will have to know all the features of this thing so that you can incorporate your business model, your business thought process. Then the people will buy it. Other than কিন্তু এটা আপনার ফিজিবল হবে না। আমি চাইলেও আমি হয়তো বাদ দিতে পারি, বলতে পারি, বিরোধিতা করতে পারি, নো ওয়ে, পৃথিবী তার মতো করে এগিয়ে যাবে। সো আমার বিজনেসের ট্রান্সফরমেশন এবং বিজনেসের অ্যাক্সেলারেশনের জন্য আমাকে এগুলো অ্যাডাপ্ট করতেই হবে, নো ওয়ে। থ্যাংক ইউ ভাইয়া। আমার যদি আরেকটা কিছু প্রশ্ন, তার মধ্যে একটা হচ্ছে আমরা তো এবারের যে প্রবলেমগুলো সলিউট করব সেগুলো কিন্তু যেহেতু কোনোভাবেই ফিক্সড নয়, আপনার পয়েন্ট অফ ভিউ অনুযায়ী আমরা বা আমাদের যে পার্টিসিপেন্টরা তারা বর্তমান বিশ্বের কোন ফিল্ডের প্রবলেমকে টার্গেট করলে খুবই ভালো হবে বা খুবই এফেক্টিভ হবে কম্পেয়ার টু আদার প্রবলেমস? আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনার মাইন্ডসেট অনুযায়ী যদি আপনি যদি দেখতেন যে আপনি কিভাবে ভাববেন যে কোন প্রবলেমকে আমরা টার্গেট করব বা কোন দিকে আমি এগোবো যেন তারা একটা ভালো পায়। রাইট, আমরা যারা কাজ করছি আমরা সবাই পৃথিবীর বাসিন্দা। এই পৃথিবীকে নিয়ে ভাবছে সবচেয়ে বড় অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস, ভাবছে। যদিও আমরা দেখছি তাদের হয়তো খুব কার্যকরী হচ্ছে কি হচ্ছে না সেটা পরের বিষয়, কিন্তু ওনারা ভাবছেন। এবং আপনারা একটা শব্দের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা হচ্ছে এখন 17টা গোলকে ডিসাইড করা হয়েছে, বা সেটাকে আমরা ধরতে পারি অ্যাভিনিউ বা এরিয়া, যেখানে আপনার সাহায্য সংস্থা বলেন, বিজনেস অর্গানাইজেশন বলেন, সবকিছুই কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলের সাথে কানেক্টেড, কান্ট্রি কানেক্টেড, বিজনেস কানেক্টেড। তাহলে আমরা, এটা সহজ হয়, ইট ইজ নট ম্যান্ডেটরি টু স্টার্ট এ বিজনেস, বাট অ্যাজ এ লার্নেড স্টুডেন্ট
আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি আমার এই প্রজেক্টটা কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে কানেক্ট করে, দেন হোয়াট ইউ ক্যান ডু, আপনি কি যাচ্ছেন একটা ইন্টারন্যাশনাল পাথওয়ে বা চেইনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার ছোট একটা চিন্তাকেই আপনি কানেক্ট করেন, ইজ দিস রিলেটেড উইথ দ্য স্যানিটেশন ইস্যু, ইজ দিস Yes. রিলেটেড উইথ দ্য ওয়াটার ইস্যু, ইজ দিস রিলেটেড উইথ দ্য কার্বন গ্যাস ইমিশন ইস্যু, তাহলে হবে কি আপনার এই যে আইডিয়াটা দ্যাট উইল বি ওয়েল অ্যাকসেপ্টেড। উই ক্যানট থিঙ্ক যে না আমি কালকে কি করব, আমি গাঁজা উৎপাদন করব, এখানে অনেক ইয়ে আছে, প্রফিট আছে, দেয়ার আর লট অফ মার্কেট, ইটস ট্রু বিগ মার্কেট আছে, একটা গাজার মার্কেট আছে, বাট ওই যে বলেছি বিজনেস এথিক্স এবং এটা কি আমার এসডিজি গোলের মধ্যে আছে? তারা কি আমাদেরকে এনকারেজ করে? অবশ্যই করে না। সো দ্যাটস ওয়াই ভেরি সিম্পলি আমি খুব ব্রডার অ্যাসপেক্টে যাওয়া দরকার নাই, আমার সামনে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে রাখি 17টা গোল, আমি এমন একটা টপিককে নেই যেটা আমার এসডিজির সাথে কানেক্টেড, দেন আমি ওই রেফারেন্সে আমাকে অনেক ইনফরমেশন পাবো, অনেক কেস স্টাডি পাবো, যেটা আমার ডিসিশন নিতে সহজ হবে। ওকে ভাই, আমরা দেখেছি এখানে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে, আমরা এখান থেকে যতগুলো সম্ভব তোলার চেষ্টা করছি। প্রথম প্রশ্নে আমি দেখছি এখানে লিখেছে মেহেরুন জেরিন আপু লিখেছেন, নতুন প্রজন্মের আইডিয়া কিভাবে ভিন্ন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। খুব সুন্দর প্রশ্ন করেছেন। নতুন প্রজন্ম আর ভিন্ন প্রজন্ম, আচ্ছা ভিন্ন প্রজন্ম বলতে আপনি হয়তো ভিন্ন প্রজন্ম বলতে আমি ধরে নিলাম যারা একটু আমাদের আগের জেনারেশন, তাই না? আমরা নতুন প্রজন্ম ভাবনা চিন্তা, ভিন্ন প্রজন্ম না বলে আমরা আমাদের প্রিভিয়াস জেনারেশন যারা আছে তাদেরকে যদি চিন্তা করি, ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। এবং আপনি কিছুদিন পরেই কিন্তু আবার আপনি ভিন্ন প্রজন্ম হয়ে যাবেন। আজকে আপনি যিনি নিজেকে বলছেন নতুন প্রজন্ম, আপনি আপনার ল্যাঙ্গুয়েজে যদি বলি আপনি ভিন্ন প্রজন্ম হয়ে যাবেন। সো এখানে নতুন এবং ভিন্ন প্রয়োজন ভাবার কিছুই নাই। আমাকে বুঝতে হবে যে কিছু আপনি কিন্তু জানেন যে আমার ভিন্ন প্রজন্ম বা পূর্ববর্তী প্রজন্ম যারা আছে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দেয়ার বিহেভিয়ার, লাইফস্টাইল, তারা কোনটাকে পছন্দ করে। প্লিজ থিঙ্ক ইয়োরসেলফ, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট বিজনেস। তাহলে আপনার দাদার রিকোয়ারমেন্ট কি? উনি কি আপনার এআই টেকনোলজি নিয়ে খুব ইন্টারেস্টেড, নাকি উনি অন্য কোনো ইস্যু নিয়ে ইন্টারেস্টেড? সো আপনার এলাকায় আপনি দেখলেন যে আপনার নতুন প্রজন্মের সংখ্যা খুব বেশি না, পুরাতন প্রজন্মের সংখ্যাই খুব বেশি, এবং আপনি কাভার করতে চাচ্ছেন ওই এলাকায় সার্টেন ইস্যুস, তাদের হয়তো মেন্টাল হেলথ একটা ইস্যু আছে পুরাতন প্রজন্মের, দেন Yes. ইউ ক্যান ফর্ম এ ক্লাব, রিক্রিয়েশন ক্লাব ফর দেম, দ্যাট উইল বি সোশ্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ইট কুড বি টার্ন ইনটু এ বিজনেস অ্যাজ ওয়েল। সো কখনোই আমরা নতুন এবং পুরাতনকে চিন্তা করার ইস্যু নাই। প্লিজ থিঙ্ক whether this person is becoming the customer, what would be his attitude, what তার behavior কি হবে। It's totally all about the behavioral science, analysis his behavior, his purchasing capacity, purchasing power, his liking, disliking, all these things will give you an idea আপনি যে বিজনেসে যাচ্ছেন এটার সাথে উনি অ্যাকাস্টমড হবে কি হবে না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আরেকটা প্রশ্ন দিকে এগোচ্ছি। এটা প্রশ্নটা করেছে সামাইরা সানভি আপু। তিনি বলেছেন, আজ থেকে 5 বা 10 বছর পরও কিভাবে নিজের আইডিয়া নিয়ে টিকে থাকা সম্ভব, যেখানে বর্তমানে সবাই কম বেশি বিজনেসে নিজেকে তুলে ধরতে চায়। সম্ভব না, সম্ভব না। 5 বছর পরে 10 বছর পরে আপনি সেম আইডিয়া নিয়ে টিকে থাকবেন, সম্ভব না। যদি আপনি খুব লাকি হন, আর যদি ওইটা মৌলিক বিষয় হয় চাল, ভাত খাইতেই হবে, তাহলে হতে পারে, আবার ওটা নাও হতে পারে। আপনি দেখবেন ভাতের মধ্যে চালের মধ্যে এখন অনেক ক্লাসিফিকেশন চলে আসছে। এখন বলছে যে আমার চাল খেলে এত পার্সেন্ট এর মধ্যে আপনার আমিষ আছে, এটা হচ্ছে জীবাণু নাই, এটার মধ্যে আপনার এত শতাংশ শর্করা আছে। এগুলো কিন্তু এখন কি করছে, আপনি জাস্ট ইউ অ্যানালাইজ যে একসময় আমি কখনো চিন্তাও করিনি সুপার স্টোর থেকে চাল কিনে খাবো। সুপার স্টোরের চালের দামটা তুলনামূলকভাবে বাজারের দাম থেকে একটু বেশি হয়। ওরা কি বলে আমার চালে ডাস্ট নাই, ওরা কি বলে আমার চালে পোকা নাই, ওরা কি বলে আমার এখানে কোনো ভাঙা চাল নাই। ইউ সি, দে আর ক্রিয়েটিং সাম গ্রুপ অফ পিপল এবং ক্রিয়েটিং দ্য নিডস অফ দ্য পিপল। সবাই কিন্তু ভাতই রান্না করছে, একই পদ্ধতিতে রান্না করবে। সো আপনি যদি আজকে চাল ব্যবসায়ী হয়ে থাকেন,
এবং আপনি যদি একই পদ্ধতিতে চাল উৎপাদন করেন এবং একই পদ্ধতিতে বিক্রি করতে থাকেন, 10 বছর পরে আই ক্যান গ্যারান্টি ইউ আপনার সেল কমে যাবে। যদি না এটা আপনার কোনো ঐতিহ্যবাহী কিছু হয়। ফর এক্সাম্পল, আপনাদের চিটাগংয়ে আপনার একটা মাঠার দোকান আছে, যেটা হচ্ছে অনেক দূর থেকে আমি চিটাগং গেলে আমি খেয়ে আসার চেষ্টা করি, দাম মাত্র 40 টাকা বা 50 টাকা নেয় সোফার, যতটুকু মনে পড়ে। উনি চালাচ্ছেন এখনো। অনেকেই আসে কেন? ঐতিহ্যের কারণে। বলার জন্য দোকানটা দেখতে খুব সুন্দর না, বসারও তেমন জায়গা নেই, খুব বেশি হাইজেনিক মনে হয় না, কিন্তু লোকজন আসে ফর ঐতিহ্য। কিন্তু খুব বেশি কিন্তু খাবে না, কনজাম্পশন কিন্তু বেশি হবে না তাদের। এই ঐতিহ্যটাকে ধরে রাখবে। এই ঐতিহ্য ধরে রাখা এই নয় যে উনি এখনো ওনার দোকানে ডেভেলপমেন্ট করবেন না। ইট ইজ রিকোয়ার্ড। আপনার একটা এক্সাম্পল দেই, আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লার রসমালাইয়ের যে দোকানটা আছে মাতৃ ভান্ডারের, আপনি আমি বলতে একটু খেয়াল করে দেখবেন, একটু মানে ওখানে যদি ভিজিট করবেন, একসময় সকালবেলা ভোরবেলা গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হতো, এখন কিন্তু লাগে না, আপনি যে কোনো সময় গেলে কিনতে পারবেন। দ্যাট মিনস কি? আপনি কিন্তু প্রসিদ্ধ সারা বাংলাদেশে একটাই দোকান, যেটা আদি দোকান আর কি, কিন্তু তার কিন্তু আমার কাস্টমার কিন্তু বেড়েছে, টোটাল কনজাম্পশন কিন্তু বেড়েছে রসমালাইয়ের, কিন্তু ওনার কাস্টমার কিন্তু হয়তো কমে গিয়েছে। সো ইউ নিড টু থিঙ্ক অন দ্যাট। সো আপনাকে রিফর্ম করতে হবে। এবং ইন টার্মস অফ বিজনেস আরেকটা বিষয় আছে, ওটাকে আমরা বিজনেস ক্লাসে আমরা বলি, সেটা হচ্ছে একটা এস কার্ভ তৈরি করতে হয়। আপনার একটা যে কোনো প্রোডাক্টেরই একটা শুরু হবে, উত্থান হবে এবং পতন হয়ে যাবে। ওই পতনটাকে আবার মানে আপনাকে ডাইভার্ট করতে হবে, ওইটাকে টেনে তুলতে হবে, সো দ্যাট উইথ দ্য এক্সিস্টিং প্রোডাক্ট দিয়েও আপনি কি করতে পারেন, 50 ইয়ার্স 60 ইয়ার্স বিজনেস করতে পারেন। থ্যাংক ইউ। ওকে, আমরা আর কয়েকটি প্রশ্ন নিব। উই আর এক্সট্রিমলি সরি দ্যাট আমরা সবগুলো প্রশ্ন হয়তো নিতে পারবো না। সবগুলো প্রশ্ন যদি আমি নিতে যাই তাহলে অনেক লেন্দি প্রসেস হয়ে যাবে, বাট আই উইল বি সিলেক্টিভ ফর দ্য কোয়েশ্চেন্স এন্ড আই উইল ট্রাই টু টেক অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। সো এরপরে যে প্রশ্নটা আমি দেখেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। How can we effectively balance short-term goals with the pursuit of long-term strategic objectives? শর্ট টার্ম এন্ড লং টার্মের স্ট্র্যাটেজিক যে অবজেক্টিভ সেটার ব্যালেন্সটা রাখার কোশ্চেন আর কি মূলত। ব্যালেন্স আমি বলবো অ্যাকচুয়ালি এখানে ব্যালেন্স রাখার কিছু নাই। আপনাকে যখন আপনার প্রত্যেকেরই উচিত একটা লং টার্ম গোল বা অবজেক্টিভ থাকবে, which is we can say vision. For example, you want to become as a businessman, এবং বিজনেসম্যান আমি কি হব, আমি রেস্টুরেন্ট চেইন থাকবে আমার, দ্যাট ইজ ইয়োর ভিশন। এখন আমি হঠাৎ করে একদিনে আমি চেইন করতে পারবো না, দেন এইগুলোকেই কিন্তু আমরা আলটিমেটলি ভিশনটাকে সেট করে যখন আমরা এটাকে স্লাইস করে ফেলি, ভেঙে ফেলি, তখন আমাদের এই শর্ট টার্ম স্ট্র্যাটেজি এই বিষয়গুলো আসে, which will be connected to your goal. আর আপনি যদি চিন্তাই করেন যে না আমি এমন একটা বিজনেস করব, এটা ফর 2 ইয়ার্স, আফটার দ্যাট আই উইল ক্লোজ ইট, আমি আরেকটা বিজনেস জেনারেট করব, দ্যাট উইল কন্টিনিউ ফর 3 ইয়ার্স, আই উইল ক্লোজ ইট, that is short term business plan, that will be different issue. But if you have a target, আমি একটা সার্টেন, আমি এরকম একটা বিজনেস তৈরি করব যে বিজনেস আগামী 50 বছর চলবে, আমার পর আমার ছেলে, তার ছেলে এটা কন্টিনিউ করবে, এটা 50 ইয়ার্স আপনি ধরলেন বা 20 ইয়ার্স আপনি ধরলেন, এই 20 ইয়ার্স আমি যখন ধরলাম, ইটস এ লং টার্ম প্ল্যান, ইটস ইউর ভিশন, ইউ ওয়ান্ট টু রিচ ওভার দেয়ার, দেন ইউ উইল হ্যাভ টু ব্রেক ইট, ইউ উইল হ্যাভ টু স্লাইস ইট। জাস্ট ওখানে আপনার অ্যাক্টিভিটি থাকবে, অ্যাকশন থাকবে, প্ল্যান থাকবে, শর্ট টার্ম গোল থাকবে, সবগুলো কানেক্টেড থাকবে, দেন ইউ ক্যান রিচ দ্যাট। আর যদি আপনি চিন্তা করেন যে না আই মাস্ট হ্যাভ 20 বিজনেস, প্রত্যেকটারই আমার স্প্যান হবে 2 বছর, 3 বছর, 4 বছর, দেন ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। ওকে, দেন আমরা আরেকটি প্রশ্নের দিকে যাচ্ছি। রাইসা ইসলাম বলেছেন, what are the key factors to consider when starting a small business, ensuring its growth and profitability? And she is excited to hear your thoughts. Growth and profitability, starting a small business and ensuring its growth and profitability, আমরা এটা দিয়েই বেসিক্যালি রাইসা ইসলাম আমরা শুরু করেছিলাম আমাদের আজকের আলোচনার প্রথমটা। কারণ আজকে আমাদের এখানে যারা অডিয়েন্স, আপনারা যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছেন, আমরা
এই স্মল বিজনেস দিয়েই আমরা চিন্তা করছি, এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্সদেরকেই এখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনার বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বিভিন্ন বিজনেস চেম্বার থেকে তাদেরকে এনকারেজ করা হচ্ছে। কারণ ওয়ান্স এ পারসন স্টার্ট দ্য বিজনেস, অলওয়েজ ইট ইজ স্মল, always it is medium, then gradually this will grow. আদার দেন যদি আমার বাবা যদি থাউজেন্ডস ক্রোরের মালিক না হয় এবং আমি ওখান থেকে 500 কোটি টাকা আমাকে দিয়ে দিল, আমি ব্যবসা শুরু করলাম, দিস কুড বি এ 20-50 কেস। সো আলটিমেটলি আমরা যারা 17 কোটি লোক আছে, উইল হ্যাভ টু স্টার্ট দ্য বিজনেস উইথ এ স্মল বিজনেস। এখন যেটা হচ্ছে যে আমার এই গ্রোথ এবং প্রফিটেবিলিটির জন্য আমরা দুটো বিষয় বলেছি, যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড আমি যে প্রোডাক্ট, আমি যে সলিউশনটা নিয়ে আসলাম আমার কাস্টমারের জন্য, আমার পিপলের জন্য, এটার ফ্রিকোয়েন্সিটা কত। দুটো ভাবে হতে পারে। কিছু আপনার এলাকায় 500 লোক আছে, 500 লোকের কোনো একটা প্রোডাক্ট আপনি তৈরি করলেন, এই প্রোডাক্টটা তাদের প্রতিদিন লাগে, তাহলে 500 ইন্টু 500, আপনি এক পিস করে 500 পিস সেল হলো, প্রতিদিন লাগে, তার মানে ইন্টু 365। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হোয়াট উড বি ইয়োর ম্যাক্সিমাম সেলস। আরেকটা হলো তখন আপনাকে প্রাইস ক্যালকুলেশন করতে হবে একভাবে, এটা অলসো ডিপেন্ডস ইওর কম্পিটিটর অ্যাজ ওয়েল, ওই প্রোডাক্টের জন্য আছে কিনা, আপনি কোন একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন কিনা। যখন আপনার প্রফিটেবিলিটির কথা আসছে এবং গ্রোথের কথা আসছে, আপনাকে সাইমালটেনিয়াসলি প্রোডাক্ট এবং আপনার কম্পিটিটর অ্যানালাইসিস এগুলো চিন্তা করতে হবে। এবং ইন টার্মস অফ প্রাইসিং একটা বড় ফ্যাক্টর। যখন আমরা কখনো নতুন একদম কোনো প্রোডাক্ট নিয়ে আসি, তখন সেটার যে প্রাইসিং হবে, বাট যদি বাজারে আরো অন্যান্য প্রোডাক্ট থাকে, সেই ক্ষেত্রে আমার প্রাইসিং স্ট্র্যাটেজি টোটালি ডিফারেন্ট হবে। এন্ড ইটস এ ভেরি ক্রিটিক্যাল এবং একটা বিষয়, যেটা ডিপেন্ড করবে মূলত আপনার মার্কেট আপনাকে বলে দিবে যে আপনি সেই প্রোডাক্টটা কত টাকায় সেল করবেন বা আপনার প্রাইসিংটা কি হবে। বাট তার থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো প্রাইস আপনি যে কোনো মোমেন্টই সেট করতে পারেন। ইফ ইউ থিঙ্ক দ্য প্রাইস ইজ মোর, then you can give some discount, that is different issue, to attract the customer, to boost up your sales. Most important বিষয় হলো what would be the consumption, who are the consumers, how many consumption would be there, what would be the frequency of using this product. All this you need to calculate, then that will be easy for you to grow. এবং একটা বিষয় মাথায় রাখবেন, মিনিমাম you need to think 3 years to grow। এবং প্রোডাক্টের উপর বেস করে, কখনো কখনো কোনো প্রোডাক্টের উপরে কোনো প্রোডাক্ট আছে যে আপনার একটা ব্রেক ইভেন একটা পয়েন্ট বলে একটা কথা আছে, যারা বিজনেস স্টুডেন্ট তারা জানেন। আমি শুরু করি, এটা কতদিনের মধ্যে আইডিয়ালি আমার ব্রেক ইভেনে আসা উচিত, মিনস আমার প্রথমে কিছু ইনভেস্টমেন্ট হবে, আই উইল নট গেট দ্য প্রফিট, বাট আমি আফটার 3 মান্থসের পরেই প্রফিটে পৌঁছাবো, সমান সমান আসবো, দেন হচ্ছে প্রফিটে যাব, নাকি 6 মাস, 1 বছর, 2 বছর, এটা ইন্ডাস্ট্রি এবং প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। সো ফার্স্ট অফ অল আমি বারবারই যেটা এমফাসিস দিচ্ছি, do not think about other things. First you think the product you are planning for your customers, the need meet up এর জন্য যেটা লাগছে, সেটার আপনাকে মার্কেটটা সাইজটা ক্যালকুলেশন করেন, মার্কেট প্লেয়ার কারা আছে, তারপরে ইউ ক্যান থিঙ্ক। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সর্বোচ্চ 2 থেকে 3টে প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তবে আমার এখানে পার্সোনাল একটা প্রশ্ন খুব পছন্দ হয়েছে, সেই প্রশ্নটা করেছেন শোভন ভট্টাচার্য, যে হাউ ক্যান উই সিলেক্ট দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট ফর অ্যান এস্টাবলিশড বিজনেস। এন্ড সেই সাথে আরেকটা প্রশ্ন বলবো যে জাহিদ আল জামি ভাই করেছেন, সব সমস্যা কি বিজনেস আইডিয়াতে রূপ দেওয়া পসিবল ভাইয়া? এই দুজন প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি সেকেন্ড কোশ্চেনটা আগে নিলাম। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে সব সমস্যাকে বিজনেসে রূপান্তর করা সম্ভব কিনা। এই পুরো পৃথিবীটাই হচ্ছে আপনার বিজনেস প্লেস। অল দিস ওয়ার্ল্ড ইজ বিজনেস প্লেস। আপনি কোথাও জানতো আজকে কিছু একটা জানতো, আপনাকে ফ্রি কেউ কিছু দিবে কিনা? দিবে না। দেয়ার মাস্ট হ্যাভ এক্সচেঞ্জ। আপনাকে কিছু দিতে হবে, আইদার ইট ইজ মানি অর এনি আদার থিং, দেন সেটা আপনাকে সে দিবে। দান করতে পারবে কেউ, দান করবে, দ্যাট ইজ নট বিজনেস। সো আমরা যারা এখানে আছি, এবং আমাদের ধর্মেও তো বলা আছে ভিক্ষা করা ঠিক না, ভিক্ষা করতে মানা করা হয়েছে, তার মানে উই উইল নট বেগ এনিথিং টু এনিওয়ান। তা আমাদের কি করতে হবে তাহলে? বাকি যা আছে পুরোটাই সে বিজনেস ওয়ার্ল্ড। আপনি যেখানেই যান না কেন, যেই কাজই করেন না কেন, টোটালটাই সমস্ত কিছুই বিজনেস। বাট ওই যে আপনাকে যদি সব ইস্যু, ওই যে বললাম যে কিছু বিষয় আছে যেটা আপনার কান্ট্রির রেগুলেশনস আপনাকে বাধা দেয়। আপনি ওপেনলি সিগারেটের
সেল করতে পারবেন না, মাদক দ্রব্য সেল করতে পারবেন না, এরকম অনেক কিছু ফ্যাক্টর আছে। ওইটাও কিন্তু আপনার কি কারো না কারো প্রয়োজন, কিন্তু আপনি ওইটাকে বিজনেসে কনভার্ট করতে পারবেন না ইন টার্মস অফ ইন কনটেক্সট অফ দ্য কান্ট্রি, ইন কনটেক্সট অফ দ্য রেগুলেশনস, তাদের কিছু সোশ্যাল নর্মস, সবকিছুর উপর ডিপেন্ড করছে আপনি কোনটা পারবেন কোনটা পারবেন না। বাট all these are in business. Business মানে কি? Whether there is transaction, whether there is profit. Thank you. Sorry. ওকে, There was one more question in before that. I missed that. ওই কোশ্চেনটা একটু কাইন্ডলি রিপিট করবেন? ছিল যে হাউ ক্যান উই সিলেক্ট দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট ফর অ্যান এস্টাবলিশড বিজনেস? ডিজায়ার্ড প্রোডাক্ট, ডিজায়ার্ড জি, প্রোডাক্ট মানেই হচ্ছে কিন্তু আলটিমেটলি প্রোডাক্টটা কিন্তু যার প্রয়োজন, আপনি সেই প্রয়োজনে অপ্রয়োজনীয় প্রোডাক্ট বিক্রি করলে আপনার শেলফে পড়ে থাকবে। আপনি অপ্রয়োজনীয় প্রোডাক্ট তৈরি করলে আপনার শেলফে পড়ে থাকবে। সো ডিজায়ার্ড প্রোডাক্ট মানেই হচ্ছে আপনি এটাকে ডিজায়ার্ড চিন্তা না করে দ্য নেসেসারি চিন্তা করেন, যেটা তার প্রয়োজন আছে কিনা, ওই কাস্টমার প্রয়োজন আছে কিনা। ওখান থেকেই দেখবেন যে কেউ না কেউ আপনার এটাকে ওই প্রয়োজনটা অনুযায়ী খুঁজে নিবে আপনার কাছ থেকে প্রোডাক্ট। ওই ডিজায়ার, নিড, ওয়ান্ট এই শব্দগুলো খুব কাছাকাছি, যদিও খুব সামান্য পার্থক্য আছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে এই বিষয়গুলো কি চাচ্ছে কাস্টমার চাচ্ছে। এখন ডিজায়ারের যদি আমি এটাকে একটু অন্যভাবে নেই, যে বললাম যে আপনি এখন দেখবেন যে অনেক ঝালমুড়িওয়ালারাও কি করতেছে, দেখবেন উপরে একটা পলি ব্যাগ দিয়ে নিচ্ছে, পাশাপাশি দুজন চটপটি বিক্রি করতেছে, একজনেরটার মধ্যে একটা প্লাস্টিক একটা পাতলা আবরণ দেয়া আছে, কিছুই কিন্তু হচ্ছে না, কিন্তু আপনাকে একটা মাইন্ড সেট আপ দিচ্ছে যে ওনারটা মনে হয় একটু হাইজেনিক। সো কি হচ্ছে, ওই একটা পাতলা পলিথিন দেওয়ার কারণে ওর কাস্টমার বেড়ে যাচ্ছে, ওর মানুষের ওর প্রোডাক্টের প্রতি ডিজায়ারটা, আকৃষ্টটা কেন কিভাবে করছে, শুধু একটা পাতলা একটা পলিথিন দিয়ে উপরে, আর কিছুই না। সো ওইটাকে হচ্ছে যে আপনি প্রোডাক্টের যখন ডিফারেন্সিয়েশন করতে পারবেন, তার সেম প্রোডাক্টটাকে আপনি যেভাবে তার কাছে উপস্থাপন করতে পারছেন। এখন সাধারণত একজন কাস্টমার কিভাবে চায়, কত দ্রুত আমি প্রোডাক্ট পেতে পারি, কত কনভিনিয়েন্টলি আমি পেমেন্ট করতে পারি, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। এখন দেখবেন যে আপনি দোকানেও যাওয়া লাগছে না, অনেক সুপার শপ বলছে দিস ইজ মাই আওয়ার ফোন নাম্বার, আপনি সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে ফোন করুন, মিনিমাম 500 টাকার বাজারের অর্ডার করুন, আমি আপনার বাসায় পৌঁছে দিব। সো দ্যাট ইজ অলসো দ্য সেলিং পয়েন্ট, যারা এটাকে বেছে নিচ্ছে। থ্যাংক ওকে। ইউ। আমি লাস্ট দুটো প্রশ্ন নিব। প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের জানাতুন্নেসা জেমি আপু থেকে। প্রশ্নটি ছিল যে কোন জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? আমাদের কি বিজনেসে অভিজ্ঞতাটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি আমরা দক্ষতার উপর বেশি ফোকাস করব? কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? আমরা যদি ধরে নেই যে স্টুডেন্ট পার্সপেক্টিভে, যে আমরা সবাই স্টুডেন্ট, এখন আমার তো কিছুই নাই, দক্ষতা নাই আমার, তো এখন আমি কি করতে পারি? আমি আপনাদেরকে কিছু জাস্ট আমরা টিপস আমরা শেয়ার করেছিলাম। হোয়াট উই ক্যান ডু, উই ক্যান লার্ন, উই ক্যান এনরিচ আওয়ার নলেজ। নলেজটা কি? বিজনেস নলেজ। এখন একটা বিজনেস নলেজের ক্ষেত্রে আমাকে জানতে হবে বিজনেসের মধ্যে মূলত কয়টা পার্টিকেলস থাকে। পার্টিকেলস গুলো থাকে এর মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং দ্য ফাইন্যান্সিয়াল ম্যাটার্স। আমার ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরগুলো কিভাবে হবে, এটার ম্যানেজমেন্ট কিভাবে হবে, এটার সোর্সগুলো কিভাবে হবে, আমার প্রোডাক্ট ডিজাইনিং কিভাবে হবে, এই সবগুলো কিন্তু দেয়ার আর থাউজেন্ডস অফ বুকস আছে যেখান থেকে আপনি পড়তে পারবেন। আপনি পড়লেন, আমরা যে এডুকেশন নেই, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন, অল দিজ আর বেসিক এডুকেশন। সো আপনাকে এই বেসিক এডুকেশনটুকু আমাকে নিতে হবে ইফ আই ওয়ান্ট টু ডু বিজনেস। এখন আপনি ডিসাইড করলেন যে আমি নারকেল তেলের বিজনেস করব। আমি যে প্রথমে একটা কথা বলেছিলাম প্যাশন, দেন আপনি নারকেল সম্পর্কে কোনোদিনই পড়েন নাই, আপনি জীবনে নারকেল দেখেন নাই, আপনি জানেন না যে নারকেলকে কিভাবে তেলে রূপান্তরিত করা হয়, আপনি জানেন না নারকেলের কতগুলো ট্রান্সফরমেশন হতে পারে, বাট আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি নারকেল তেলের বিজনেস করবেন। তাহলে আপনার অভিজ্ঞতা পড়ে, আমি অভিজ্ঞতার দিকে যাচ্ছি না, অভিজ্ঞতা আপনাকে কি করবে, টু হোল্ড দ্য বিজনেস ইন এ ভেরি স্ট্রং ওয়ে। আপনি কাস্টমারের, আপনার মার্কেটে আপনার পজিশন স্ট্রং করবে আপনার এক্সপেরিয়েন্স, আপনার অভিজ্ঞতা। আপনার যদি কোনো ভুল ডিসিশনকে আপনাকে সে বাধা দিবে, কিন্তু ইনিশিয়াল স্টেজে আমরা যখন শুরু করব দেন আমার এই বেসিক নলেজ লাগবে। আরেকটা কথা বলেছিলাম সেটা হচ্ছে উই অলসো নিড টু লার্ন, নিড টু নো দ্য সাকসেস স্টোরি। আমার আশেপাশে কি কেউ আছে যে নারকেল তেলের বিজনেস করেছে? ইন্টারন্যাশনালি কি এরকম গ্লোবালি সবচেয়ে বড় বড় নারকেল তেলের কোম্পানিগুলো কি আছে?
তারা কিভাবে সফল হয়েছে। আচ্ছা, কেউ একজন শুরু করেছিল, আমার পাশের বাড়ির চাচা শুরু করেছিল নারকেল তেলের বিজনেস। হয়তো সে নারকেল তেল শুরু করে নাই, সে হয়তো সরিষার তেলের বিজনেস শুরু করেছিল, 6 মাস পরে বন্ধ করে দিয়েছে। কেন করেছে? এই বিষয়গুলোকে আপনাকে আইডিয়া দিবে যে আমি এই বিজনেসে যাব কিনা। তারপরও আমি বলবো না যে আপনি সফলতা বিফলতার গল্পগুলো শুনে নিজেকে রেস্ট্রিক্ট করে ফেলবেন। ইফ ইউ হ্যাভ দ্য পেশেন্ট অ্যান্ড ইন্টারেস্ট, ডিজায়ার, এই সবগুলো একই সূত্রে গাঁথা হইতে হবে। পেশেন্ট যদি থাকে, দেন ইউ স্টার্ট। কিভাবে? অল্প পরিসরে শুরু করেন। ইফ ইউ থিঙ্ক ইট ইজ গোয়িং গুড, মুভ ফরওয়ার্ড, আদার দেন ডাইভার্ট ইট and think about in a new business. Thank you. ওকে, সঞ্জিদা আফরিন কমেন্ট করেছেন যে what are some of the best practices or tips to pitch your business idea to potential investors or partners? Okay, that's a very good question. What are some of the best practices or tips to pitch your business idea to potential investors or partners? Okay. This is very important question, especially যারা আপনারা এই হাল্ট প্রাইজের মধ্যে আপনারা পার্টিসিপেট করবেন। আমরা যখন এই হাল্ট প্রাইজে যারা জাজেস থাকে বা আমরা যারা জাজের দায়িত্ব পালন করার সুযোগ হয়েছিল, আমরা যে বিষয়গুলো দেখি, আপনি কতটা সুন্দর করে প্রেজেন্টেশন বানালেন সেটা ফ্যাক্টর না, ওখানে কত ডেকোরেটিভ প্রেজেন্টেশন হয়েছে সেটা ফ্যাক্টর না, কত সুন্দর করে কথা বললেন সেটাও ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু মূল ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে আপনি কি দিচ্ছেন। আপনি দিচ্ছেন বিজনেস আইডিয়া। আপনার কি নাই? আপনার টাকা নাই অ্যাজ এ স্টুডেন্ট। আপনি কার কাছে দিচ্ছেন আপনার পিচ? যিনি একজন 50 কোটি টাকার মালিক। উনি মানে একজন, মনে করেন যে 50 কোটি টাকা আছে, বাট হি ওয়ান্টস টু ইনভেস্ট। কোথায় ইনভেস্ট করবে? কিসের উপর ইনভেস্ট করবে? পিচ আপনি দিচ্ছেন, মানে আপনার কথার উপরে। আপনি এখন কি কথা বলছেন? আপনি তো বলছেন 2-3টা ইম্পর্টেন্ট বিষয়। স্যার আইডিয়া দিলেন, আইডিয়া কিন্তু দেখবেন মানে স্বপ্নের মধ্যে ঘুরবে অনেক কিছুই আইডিয়া, কিন্তু এই আইডিয়াটা কোনার কাছে ভিজিবল করতে হবে। যে আপনাকে তাকে টাইমলাইন দিতে হবে, আপনাকে তার মার্কেট স্টাডি রিপোর্ট দিতে হবে, আপনার কম্পিটিটর অ্যানালাইসিস দিতে হবে, এই পার্টিকুলার জায়গায় আপনাকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, এই ইনভেস্টমেন্টের রিটার্নটা কিভাবে আসবে। আমরা এরকম অনেক প্রজেক্ট দেখেছি, টিম ওয়াজ এক্সেলেন্ট, তারা খুব চমৎকারভাবে সুটেড বুটেড হয়ে আসছে, শাড়ি পরে আসছে, খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন দিয়েছে, বাট আমি তো রিলায়েবল অ্যাজ এ ইনভেস্টর। আপনি চিন্তা করবেন আপনার সামনে কোনো জাজ নাই, আপনার সামনে একজন লোক আছে 50 লাখ টাকা নিয়ে বসে আছে আপনার সামনে, সে আপনার কথাকে ট্রাস্ট করে এই 50 লাখ টাকা আপনাকে দিয়ে দিবে। এখন উনি তো এমনি এমনি দিয়ে দিবে না, তাকে কনভিন্স করতে হবে। তাকে কনভিন্স করার জন্য একজন ইনভেস্টর সবসময় জানতে চায় আমি 50 লাখ টাকা ওনাকে দিব, কতদিনে রিটার্ন আসবে, কিভাবে রিটার্ন আসবে, এই প্রোডাক্টটা আসলেই সেল হবে কিনা, কতদিনের মধ্যে এটা সেল হবে, যদি সেল না হয় তাহলে যদি আমি এটা শাটডাউন করে দিই এখান থেকে আমার ব্যালেন্স কতটুকু থাকবে। এই সবগুলো প্যারামিটার সে অলওয়েজই কিন্তু চিন্তা করবে। আপনি কত সুন্দর আইডিয়া দিলেন তা না, এটা সেলেবল আইডিয়া কিনা, এটার মার্কেট পটেনশিয়াল আছে কিনা, ওটার উপর বেস করেই কিন্তু উনি তখন আপনাকে ইনভেস্ট করবে, আদার দেন কেউ ইনভেস্ট করবে না। আদার দেন সে সিম্পলি চিন্তা করবে ওকে আমি 50 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করে রাখি, ফিক্সড ডিপোজিট করে রাখি, দেন আই উইল গেট 10%, 8% ইন্টারেস্ট, দ্যাটস এনাফ। কেন আমি এই ইনভেস্টমেন্টে যাব? অ্যাজ বিকজ দ্যাট ইজ রিলায়েবল সোর্স, দ্যাট ইজ কনফার্ম সোর্স যে আমি ওখান থেকে টাকা পাবোই। সো যারাই চাচ্ছে তা দে ওয়ান্ট যে আপনার হচ্ছে যে এইখান থেকে আপনার রিটার্নটা সে পাবে কিনা সেই গ্যারান্টিটা সে অ্যাটলিস্ট চায়। তো যখন আপনি দেখবেন অনেকেই আপনারা যখন কোনো একটা প্রোডাক্ট নিবেন, ওই প্রোডাক্টের কস্ট ক্যালকুলেশনটা আপনারা অনেক সময় দেন না, যে আমি এই যে নারকেল তেল বোতলে করে বিক্রয় করব এটার কস্ট কত আসবে। আপনি বললেন কস্ট যাই আসুক আমি 120 টাকা করে বিক্রি করব, অন্যরা হয়তো 140 টাকা বিক্রি করতেছে, আমি 120 টাকা বিক্রি করব। ডু ইউ নো দ্যাট যে আপনি যে নারকেল তেলটা তৈরি করবেন সেটা কস্টিং কত? সেই জিনিসগুলো আপনারা একটু কাইন্ডলি দিতে হবে, তা না হলে একজন ইনভেস্টর ইমপ্রেসড হবে না। তাকে সমস্ত ব্রেকডাউন দিতে হবে, ক্যালকুলেশন করে কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আপনারা দিতে হবে। শুধু কোয়ালিটেটিভ স্টেটমেন্ট, সুন্দর সুন্দর স্টেটমেন্ট দিলে হবে না। থ্যাংক ইউ।
আপনার সাথে আমি অবশ্যই এগ্রি করে বলবো যে ভাইয়া যেগুলো বলেছেন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি ওই সঞ্জিদা আফরিনের কোয়েশ্চেনটার সাথে অ্যাড করে এটাই বলবো, আমাদের কিন্তু বর্তমান যুগে বিজনেস আইডিয়া পিচ করা অনেকগুলো শো কিন্তু আমরা দেখেছি, যেমন আমেরিকাতে বা ব্রিটেনে ড্রাগনস ডেন আছে, শার্ক ট্যাঙ্ক আমেরিকা আছে, দেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াও আছে, যেখানে কিন্তু আমরা বিজনেস আইডিয়া পিচ করে ইনভেস্টর কালেক্ট করার অনেকগুলোই পন্থা দেখেছি। তো ভাইয়ের কথাগুলো কিন্তু সেগুলোই দিকে ইন্ডিকেট করে যেখানে আমরা কিভাবে আমরা পটেনশিয়াল ইনভেস্টর পাবো। ওকে, আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনটা পিক করছি। এই কোয়েশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। জাকারিয়া বিন আহমেদ কমেন্ট করেছেন, ইন ইউর অপিনিয়ন what are some common misconceptions about converting problems into business ideas and how can they be overcome? In your opinion, what are some common misconceptions about converting problems into business ideas and how can they be overcome? Converting problems, I would say they are not converting the problems, just they are doing the copy. If you think converting problems, if you can understand, identify the problems, then your activity will be transformed into business. If you do not identify the problem, then there is no way to make the product or service, and then there is no business. So most of the common case misconception, I will not say the miss, I will say that is the our wrong decision, our wrong activities. What we do, আমি দেখি যে জাকারিয়া ভাই খুব ভালো ব্যবসা করতেছে, চা বিক্রি করে, তাহলে আমিও চা বিক্রি করব। দ্যাট ইজ দ্য মিসকনসেপশন। আমরা কপি পেস্ট করা যাবে না। আমরা জাকারিয়া ভাইয়ের সাথে বসতে হবে। আচ্ছা ভাই, আপনি চায়ের বিজনেস করেন, আপনার কস্টিং কত? আপনি চা পাতা কোত্থেকে নিয়ে আসেন? আপনি পানিটা কি আপনি ফিল্টার ওয়াটার দিচ্ছেন নাকি রেগুলার ওয়াটার দিচ্ছেন? ১ কাপ চাতে আপনার কত খরচ হয়? আপনার এখানে ইনভেস্টমেন্ট কত আছে? আপনার এভারেজে পার ডে কতটা সেল হয়? ওয়ার্কিং ডেতে কতটা হয়? এই সমস্ত ডেটা ছাড়া আপনি যদি জাস্ট খুব ভালো চলতেছে, আপনিও পাশে একটা চায়ের দোকান দিয়ে দেন, চলবে না। এরকম there are lot of examples আপনি দেখবেন, পাশাপাশি চায়ের দোকান, এক দোকান থেকে সবাই চা খাচ্ছে, বাকি ৩ দোকান খালি পড়ে আছে। মিষ্টির দোকান দেখবেন, একটা দোকান থেকেই সবাই মিষ্টি কিনছে, ওর পাশে আরো ৩টা মিষ্টির দোকান আছে, ওখানে খালি পড়ে আছে। ওই সিচুয়েশন গুলো হচ্ছে ভিন্ন, যে আপনাকে তখন আবার আপনি প্রতিযোগিতায় নামছেন। চায়ের দোকানের পাশে আপনি চায়ের দোকান দিতে পারেন। আপনাকে দেখতে হবে, স্টাডি করতে হবে, ওই এলাকার লোকজন অ্যাকচুয়ালি কি চাচ্ছে, চা খেতে চাচ্ছে। আমার এক্সাম্পল আমি বলি, আমার অফিস থেকে একটা চায়ের দোকান আছে, অ্যাটলিস্ট ৩ মিনিট হেঁটে যেতে হয়, কিন্তু ১ মিনিটের দূরত্বে ৩টা চায়ের দোকান আছে। আমি ওখানে খাই না, আমি ৩ মিনিট দূরে হেঁটে গিয়ে খাই। ওই ৩ মিনিট দূরের চায়ের দাম ৩০ টাকা, ১ মিনিট দূরে যে চায়ের দোকান সেটার দাম ১৫ টাকা। কিন্তু আমি, ইট ডাজন্ট মিন যে আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, আমার কনসার্নটা ভিন্ন। সেটা হয়তো ওই কাস্টমার জানে, ওই সেলার জানে, সে কি করছে, আমাকে ৩০ টাকার চা খাওয়াতে বাধ্য করছে ৩ মিনিট রাস্তা হেঁটে গিয়ে। সো এই এই যে বিষয়গুলো হচ্ছে মিসকনসেপশন কিছু, এখানে হচ্ছে যে আপনি কপি পেস্ট করা যাবে না। কোনো আইডিয়াকে কপি পেস্ট করার কিছু নাই। অন্যের আইডিয়া আপনার সাথে ফিট ইন নাও করতে পারে, অনেক কারণে নাও হতে পারে। আপনার ক্যাপাবিলিটি, আপনার এনার্জি, আপনার সময়, আপনার মার্কেট, আপনার কাস্টমার সাইজ, কাস্টমার গ্রুপ, অনেক কিছু ডিপেন্ড করে। সো বারবারই বলছি, you will have to study. Once you decide to become entrepreneur, at least before 6 months before, you study your market, you study the problems arises and the problems exist and the product you want to come and the respect and the profit you want to do. All these things আপনি 6 মাস আগে ভাবতে হবে, 6 মাস পরে চিন্তা করতে হবে। আজকে যেটা আইডিয়া নিয়ে ভাবছেন, টার্গেট সেট করেন, জুন মাসে আমি বিজনেস শুরু করব, দেন দ্যাট ইজ পসিবল। আর আপনি আজকে ভাবছেন 10 তারিখ, 1 জানুয়ারি থেকে বিসমিল্লাহ বইলা নতুন বছর নতুন দিন, আমি একটা ব্যবসা শুরু করব, শুরু করে দেই, আল্লাহ কপালে যা রাখে, বছরের শুরুটা ভালোই হয়, করে ফেললেন, 17 দিনে সিদ্ধান্ত নিলেন, নাও হতে পারে। দেন ইউ উইল হ্যাভ টু ওয়েট ফর ইউর লাক, এবং লাকের জন্য ওয়েট করে একটা পর্যায়ে বিধাতাকে গালাগালি করবেন, আশেপাশের লোকজনকে বকা দিবেন। জামান সাহেব আমার কিছু লেকচার দিছিল, ওনার কথা শুনে আমি 1 তারিখে বিজনেস শুরু করছিলাম, এখন ধরা। এরপরে আমার পাশাপাশি আজকের যে মডারেটর, তারেও বলবে কাকে ধরে নিয়ে আসছো, ওনার কথা শুনে তো আমি বিজনেস শুরু করছিলাম, আমি ধরা। সো 17 দিন সময় নিয়েন না, একটু বেশি বাড়ায় সময় নেন, স্টাডি করেন। মিসকনসেপশনের কিছুই নাই, জাস্ট ইউ নিড টু নো দ্য বেসিক।
business basic. Thank you. ওকে, আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা আমাদের সেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এত কাজের মাঝে আমাদের সেশনে আসার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের মূল্যবান প্রশ্নগুলোর জন্য আসলে আবার আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এখানে রাকেশ দে জয় আমাদের ক্যাম্পাস ডিরেক্টরও কমেন্ট করেছিল যে থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল সেশন। তো ইয়েস, এটা আসলে খুব ইনফরমেটিভ ছিল। তো স্যার, আপনাকে জিজ্ঞেস করবো আমাদের আজকে এই সেশনতে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগছে বা আপনি কেমন বোধ করছেন? This is my passion. I love it. এবং স্পেশালি খুব ভালো লাগার বিষয়, আমি আমার এমবিএ করেছি আইআইইউসি থেকে। বাহ, তাহলে তো সো আপনি যখন এটা দেখলাম যে মেইলটা যখন প্রথম আসলো, জান্নাতুল যখন আমার সাথে কমিউনিকেট করলো, অ্যাকচুয়ালি টুডে আই হ্যাড সাম আদার প্রোগ্রামস, বাট যখন দেখলাম যে আমার ইউনিভার্সিটি থেকে, সো দেয়ার ইজ নো ওয়ে টু সে নো, নো বলার কোনো স্কোপ নাই। আমি নিজেকে নিজেই বলেছি আর কি। দেন আমার একটু আজকে একটু আমি ছিলাম যে আমার ইউনিভার্সিটি এক্সপেকটেশন উড বি হাই, ওয়েদার আই ক্যান ডু গুড অর নট। সো আরেকটা বড় বিষয় চ্যালেঞ্জ ছিল আজকে, যেহেতু একটা ওয়ার্কিং ডে। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা রাত 9টায় শুরু করেছেন। এটা যদি হয়তো আগে হলে হয়তো সম্ভব হতো না। রাত 9টায় হওয়াতে আমি 8টার মধ্যে বাসায় চলে এসেছি এবং চেষ্টা করেছি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলার জন্য। আপনারা যারা পার্টিসিপেট করেছেন তারা কিন্তু গুগলে গেলে এই সাবজেক্টটা লিখে সার্চ করলে থাউজেন্ডস অফ আর্টিকেলস পাবেন, থাউজেন্ডস অফ ম্যাটেরিয়ালস পাবেন, বাট ওইটা আপনারা পড়বেন। বাট সবসময় চিন্তা করবেন আপনি এখন কোথায় বিজনেস করবেন। অনেক আর্টিকেল আছে যেটা হচ্ছে দেখবেন নাইজেরিয়ার এক্সাম্পল আছে, ওই যে মানে উগান্ডার এক্সাম্পল আছে, মালয়েশিয়ার এক্সাম্পল আছে। প্লিজ কপি করেন না, পেস্ট করেন না। আমি সফল নাও হতে পারি, বাট অফকোর্স উই উইল স্টাডি, কারণ ওদের পিপলের চিন্তা ভাবনা সবকিছু ডিফারেন্ট। তো আমি সর্বোচ্চ, আমার কাছে খুব ভালো লাগছে যে হাল্ট প্রাইজ এইবার প্রোগ্রামের একদম শুরু থেকেই আমি শুরু করলাম। গত বছর সুযোগ হয়েছিল বেশ কিছু ইউনিভার্সিটিতে আপনার জাজেস হিসেবে দায়িত্ব পালন করার। তো জাজেস হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি যে আপনার লাস্ট যে কোশ্চেনটা একজন করেছেন, কনসিডারেশন যে বিষয়গুলো, এইগুলোকে একটু মাথায় রাখবেন। তখন আমাদের মধ্যে যারা জাজ করে তাদের কাছেও ভালো লাগে যখন এটা খুব ভালো প্রেজেন্টেশন হয়। ইটস নট অ্যাবাউট ওয়েল লুকিং, খুব ভালো পিপিটি বানিয়েছেন ওটা দিয়ে আমরা ভালো নম্বর দিতে পারি না। সো এখানে নম্বরটা ফ্যাক্টর না। আপনারা যারা আছেন আন্ডারগ্র্যাডের স্টুডেন্ট, আপনারা 2 বছর পরে এন্টারপ্রেনার হয়ে যাবেন, এটাই আমরা চাই। এবং এটা হলে আমাদের দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। ধন্যবাদ। ওকে, ভাইয়া, আপনাকে আমি আবার অনেক বেশি ধন্যবাদ জানাই যে আপনি এরকম আপনার অনেকগুলো কাজ থাকার পরে আপনি আমাদেরকে এভাবে আপনার অন্য প্ল্যানস ক্যান্সেল করে আমাদেরকে সময় দিয়েছেন। আবার আপনাকে অনেক বেশি ধন্যবাদ। আর প্রিয় দর্শক, পুরো সময়টা জুড়ে আমাদের সাথে এবং আমাদের পাশে থাকার জন্য এবং আপনাদের সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আবার অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এন্ড ভাইয়াকে আমরা সবাই কমেন্ট সেকশনে অনেকগুলো ধন্যবাদ জানাতে চাইবো, কারণ ওনার এই ইনসাইটফুল সেশনটার কারণে কিন্তু আমরা আমাদের পার্টিসিপেন্টরা আগামী এই প্রোগ্রাম কন্টেস্টে নিজেদের আইডিয়াটাকে শেপ দেওয়ার জন্য বা ওটাকে প্রপারলি ইভ্যালুয়েট করার জন্য, রিফাইন করার জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন পাবেন। সো দ্যাটস ইট ফর টুডে। আপনাদের সবার অনেক বেশি এঙ্গেজমেন্ট আমি আশা করব, এবং হল প্রাইজ এট IIUC 2024 এর জন্য অনেক অনেক দোয়া রাখবেন স্যার। আর এতটুকুই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।